আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুগ্রহ করে আমাদের গল্প শোনার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে, আর নিজেদের নথিভুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বারদের লিস্টে। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আমাদের এক্সক্লুসিভ মেম্বারসদের জন্য আমরা নিয়ে আসি বিশেষ কিছু গল্প। তাই জয়েন করতে পারেন আমাদের সাথে আর শুনতে পারেন আমাদের এক্সক্লুসিভ গল্পগুলো। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনার জন্য রয়েছে প্রখ্যাত সাহিত্যিক তমগ্ন নস্করের কলম থেকে একটি ভিন্ন স্বাদের ভয়ের গল্প, পোষ্য। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প, তমগ্ন নস্করের কলমে পোষ্য। স্টেশনে নামার পর অনিমেষের খেয়াল হলো যে সে টর্চটাই ব্যাগে ঢোকাতে ভুলে গেছে। এদিকেই গঞ্জ এলাকার রাস্তায় এখনও সব জায়গায় বিদ্যুৎ নেই। স্বাধীনতার 40 বছর পেরিয়ে গেল, এখনও এই রাজ্যের অবস্থার কথা চিন্তা করলে করুণা হয়। অবশ্য তারা শহর কলকাতায় বা কতটুকু ভালো আছে। সন্ধ্যার খবরটা শেষ হলেই বিদ্যুৎ যায়, আর আসে সেই রাতে খেতে বসার সময়। এই সমস্ত গঞ্জ এলাকায় রিক্সা কি পাওয়া যাবে? নিদেন পক্ষে একটা ভ্যান। সারা জীবন কলকাতায় বড় হয়েছে সে, গ্রাম কেবলই বইয়ে পড়া। গ্রামগঞ্জের রাস্তা খুব এবড়ো খেবড়ো, কর্দমাক্ত হয় শুনেছে। শেষমেশ ভাগ্যে কি লেখা আছে কে জানে। স্টেশন থেকে নামতে নামতে এসবই ভাবছিল সে। এখানে কি কোনো টেলিফোন বুথ পাওয়া যাবে? শেখরবাবুকে ফোন করে জায়গাটা আরও একবার ঠিক করে জেনে নেওয়া গেলে ভালো হতো। স্টেশনের নিচেই দুজন ভ্যানওয়ালা বসে আছে। তাদের লড়ঝড়ে চেহারা দেখে খুব একটা ভক্তি হলো না অনিমেষের। দূরে পথের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সে। এমন ধারা দৃশ্য তাদের শহরে দেখার সুযোগ হয় না। শহরের বিকেল নামে ঝুপ করে। শেষ বিকেলে গঞ্জের চড়াচড়ে একটা ধোঁয়ার স্বর এসে মাটিতে নাক ঘষছে। লাল মাটির গুঁড়ো ধুলো মিশে অদ্ভুত বাতাসা রং দিয়েছে হেমন্তের লাজুক পড়ন্ত বেলাকে। অনিমেষ নির্নিমেষ তাকিয়েই রইল সেদিকে। ট্রেনটা চলে যেতে ঝিম ধরানো ঝিঁঝির ডাক ঘিরে ধরল স্টেশন চত্বর। একটা ক্যাপস্টান ধরিয়ে অনিমেষ ওপরে উঠে এলো। আবার পায়ে পায়ে এগোলো টিকিট কাউন্টারের দিকে। ট্রেনটা চলে যাওয়ার পর এতক্ষণের রোম্যান্টিসিজমকে গ্রাস করে নিয়েছে ঝিঁঝির ডাক। এখন আলো আধারি পরিবেশ আর ছমছমে নির্জনতা এসে তাকে যেন গিলে নিচ্ছে। হাবিজাবি ভাবতে ভাবতেই এগোচ্ছিল। একটা ডাকে চমক ভাঙল। মশাই কি এদিকে নতুন নাকি? তা কোথায় যাবেন? টিকিট কাউন্টারের সামনের বেঞ্চিতে কান মাথা চাদরে মুড়ে জুবুথুবু হয়ে বসে আছেন এক প্রৌঢ়। ইনি প্রশ্নকর্তা। এদিকে ঠান্ডা খানিক বেশি বটে, তাই বলে এমন শুনশান স্টেশনে চাদর মুড়ি দিয়ে ভূতের মতো বসে থাকলে আচমকা যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। মেজাজটা খিঁচড়ে গেল অনিমেষের। তবুও মাথা ঠান্ডা রেখে বিনীতভাবে বলল, বেনে পাড়া যাব।
কতদূর রাস্তা বলতে পারেন? পায়ে হাঁটা পথ? আজব ব্যাপার। ভদ্রলোক প্রশ্নটা শুনে উদাসীন দৃষ্টিতে একবার তার মুখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ঝিমোতে লাগলেন, যেন শুনতেই পাননি। আরেকটু কাছে গিয়ে অনিমেষ ফের বলার উদ্যোগ নিতেই ভদ্রলোক বললেন, সিগারেট হবে নাকি? ভালো ভ্যান রিক্সা আজকে পাবেন না, সব ওই হাটে গেছে। ওই ভাঙা ভ্যান নিয়ে গনা আর দুঃখে নিচে আছে, ওরা মাল তুলতে পারে না, মানুষ নেয়। তা বেনেপাড়ায় কার ঘর? সিগারেট মুখে তুললেন ভদ্রলোক। লাইটারের আলো আবছায়ায় মুখ দেখা গেল। কয়েকদিনের নাকাটা খোঁচা খোঁচা পাকা দাড়ি মুখময়, চোখে চশমা, হতশ্রী অবস্থা। শেখর বিশ্বাসের বাড়ি যাব। মিনি চিড়িয়াখানা? ভদ্রলোকের কথার সুরে বিদ্রূপের খোঁচা স্পষ্ট। উত্তরে অনিমেষ নিরুত্তর হাসি ফিরিয়ে দিল। যে কাজে এসেছে এত দূর, সেই কাজ তার মিটলেই হলো। হেঁটেই যান, রিক্সা যাবে না। সন্ধ্যার পর ওরা স্টেশনের পূব দিকে যায়। ওদিকটায় হাই রোড পাড়াগুলোয় শিউড়ির ডেলি প্যাসেঞ্জার আছে। জঙ্গলের এদিকের গ্রামগুলোতে সাইকেল বা পা গাড়ি ভরসা। কি আর করা যাবে, হাঁটা শুরু করুন। গেটকিপারের ঘরটা পেরিয়ে ডান দিকে যাবেন, দেখবেন রাস্তার দুধারে টানা ধান ক্ষেত। সোজা মিনিট 20 পথ। গ্রামে ঢুকে বাঁ দিকে বাঁক নিলেই চোখে পড়বে বড় 3 তলা বাড়ি। অসুবিধা হবে না, এই রাস্তায় বন জঙ্গল কম, শীতকাল, সাপখোপেরও ভয় নেই। তবে ভদ্রলোক কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে পা চালালো অনিমেষ। মনে মনে শেখর বিশ্বাসকে খানিকটা সাপসাপান্ত করল। শালা বন জঙ্গলের ব্যাপারটা একবার উল্লেখ করেনি। আজব লোক মায়ের। পেছন থেকে ভদ্রলোক আবার ডাকলেন, ও মশাই, টর্চ এনেছেন তো? না। পিছন ঘুরে হতাশা প্রকাশ করে অনিমেষ। মরেছে। তবে রাস্তার ধারের মাঠ বনের দিক থেকে কোনো আওয়াজ টাওয়াজ পেলে পা চালিয়ে বেরিয়ে যাবেন, দাঁড়াবেন না। বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, এটুকু শুধু মনে রাখবেন। ভদ্রলোক এক নিঃশ্বাসে বলে গেলেন। সাংবাদিক সুলভ কৌতূহল নিয়ে প্রশ্ন করল অনিমেষ, কেন বলুন তো? ভদ্রলোক সামান্য ইতস্তত করে গলা ঝেড়ে এক বস্তা পচা ভূতের গল্পের প্লট বললেন। কি বলি, গ্রামে মাসখানেক হলো হাঁস মুরগির যেন মড়ক লেগেছে। বন্ধ খাঁচা থেকে গেরস্থের হাঁস মুরগিকে যেন বের করে নিয়ে চলে যাচ্ছে। জঙ্গলে ছাল পালো কাঁচা হাড়গোড় পাওয়া যাচ্ছে। সঙ্গে মাঝে মধ্যে সে এক ভয়ানক আওয়াজ, যেন বিরাট ধান সিদ্ধ করার হাঁড়িতে খুন্তি ঘষছে কেউ। ভয়ের চেয়েও বিরক্তি লাগে বেশি। অনিমেষ শুনতে শুনতে পিছিয়ে এলো। আনমনে আরেকটা সিগারেট ধরিয়ে ভদ্রলোককেও দিল একটা। ইতিমধ্যে ইতিউতি আলো জ্বলতে শুরু করেছে। দূর থেকে গেরস্থের শাঁকের আওয়াজ ভেসে আসছে। এলাকাটা যত নির্জন মনে হচ্ছিল ততটা নয়। আলোর বিন্দু বেশ ঘন। ভদ্রলোক সিগারেটে দম নিয়ে বলে চললেন, উজাড় হয়ে যাচ্ছে সব। সাইকেলে যারা ফেরে বা হেঁটে যায় তারা নানান আওয়াজ শোনে। হিংস্র জন্তুর চাপা গজরানির আওয়াজ, একটানা সুর করে মরা কান্নার আওয়াজ, যেন কেউ মারা গেছে। আর সেই মৃতের আশেপাশে কাঁদতে বসেছে সবাই। জঙ্গল বলতে যা বোঝায় তা তো ঠিক নয়। শালশিমলের বন আছে বটে, সেও এখন অনেক পাতলা হয়ে গেছে। খুব বেশি হলে 150 গজ। ওইটুকু পার হলেই লোকালয়ে ঢুকে পড়বেন, বুঝলেন? বুঝলাম, কিন্তু সে কোন জন্তু? বন্ধ জায়গা থেকে হাঁস মুরগি টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা চেঁচায় না, কেউ টেরও পায় না। অনিমেষ জিজ্ঞাসা না করে পারল না। আরে মশাই, ওইটাই তো ব্যাপার। আসল কথাটা বলবো, মালুম হচ্ছে আপনি শহরের মানুষ, বিশ্বাস করবেন না, তাই। অধৈর্য হলো অনিমেষ।
যদিও ভদ্রলোক আর ভনিতা বাড়ালেন না, কপালে হাত ঠেকিয়ে বললেন, এসব কোনো রক্ত মাংসের প্রাণীর কাজ নয়, হাড়গোল। তার নজর লেগেছে এই গ্রামে। গোটা গাঁ উজাড় হয়ে যাবে। ঘাবড়ে গেল অনিমেষ। হাড়গোলটা কি জিনিস? হাড়গোল অপদেবতা। তার উৎপাতে একসময় গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। ঠাকুমা ঠাকুরদার মুখে কত শুনেছি সেসব পুরনো আমলের কথা। জঙ্গল তখন আরো ঘন ছিল। অজানা জায়গায় এসে এইসব কথা শুনলে যে কোনো মানুষ ঘাবড়ে যাবে। অনিমেষও এমন কিছু বীরপুরুষ নয়। সে রীতিমতো ঘেমে উঠল, ভিজে কপালটা মুছে নিয়ে বলল, ওসব হাড়গোল টাড়গোল নিয়ে ভাবছি না। অপদেবতা, তারপর ভূত প্রেত, এইসবে আমার বিশ্বাস নেই। কিন্তু জন্তু জানোয়ার হলে তো চিন্তার ব্যাপার মশাই। আমার সাথে তো টর্চও নেই। আপনি কি লোকাল লোক? ভদ্রলোক স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন অনিমেষের দিকে। এই অবজ্ঞার উত্তর তাকে সন্তুষ্ট করতে পারেনি। অসন্তোষ চেপে রেখে তিনি বললেন, না, আমি ডাউন ট্রেন ধরব। আচ্ছা বেশ, আমি তবে এগোই। ধন্যবাদ নেবেন। আপনার নামটা? শীতল কণ্ঠে প্রৌঢ় মানুষটি উত্তর দিলেন, ভবেশ দাস। চলি। অনিমেষ হাত জোর করে বিদায়ী প্রণাম জানাল। ভদ্রলোক গ্রাহ্য করলেন না। মনে মনে গজগজ করছিল অনিমেষ। না, ভবেশবাবুর ওপরে নয়, পাড়াগাঁয়ের এই অ্যাসাইনমেন্টটার জন্য। এই অজানা জায়গায় অনেকটা রাস্তা পথ চিনে যেতে হবে, ফিরতেও হবে। এদিকে হাতে মাত্র ঘণ্টা দেড়েক সময়। 7:30টায় একটা লোকাল ট্রেন আছে। এটা এক্সপ্রেস লাইন, অধিকাংশ ট্রেনই থামে না। অনিমেষ আজ আমোদপুর ফিরবে। কাল সকালে সেখান থেকে সিউড়ি গিয়ে ধর্মতলার বাস ধরে কলকাতা। ভদ্রলোকের ইন্টারভিউটা নিয়েই দৌড় মারতে হবে, নইলে এখানে থাকার জায়গা কোথায়? মনে মনে এসব ভাবতে ভাবতে এগোচ্ছিল। এমন সময় পেছন থেকে ভবেশ দাসের কণ্ঠ ভেসে এলো, যাই হোক, দাঁড়াবেন না, পা চালিয়ে যাবেন। ভদ্রলোকের সতর্কবাণীতে কেন কে জানে অস্বস্তি হলো অনিমেষের। সপ্তাহ বার্তা কাগজটির বাইরে অনিমেষ একটি পত্রিকার সঙ্গেও যুক্ত। আসলে কোর সাংবাদিক অনিমেষ নয়, প্রাথমিক এডিটিংয়ের কাজটা সে করে, তাই রাতের আগে কাজ আসে না। দিনে একটু পত্রিকার কাজ টাজ করে সচল রাখে নিজেকে। সামনের বইমেলায় ওদের ধ্রুবতারা লিটল ম্যাগাজিনের বিশেষ সংখ্যা হচ্ছে পোষ্য নিয়ে। সেই ব্যাপারেই আজ শেখরবাবুর কাছে যাওয়া, নইলে কলকাতা থেকে উদুখোলার এই জঙ্গুলে গ্রামে আসা, তাও সপ্তাহের মাঝে একটা কর্মব্যস্ত দিনে অফিসের পর। একদিকে ভালো যে বর্ধমানে তাদের অফিসের ঘর খালি ছিল। খানার পরে এই জায়গাগুলো আদতে বন গ্রাম। স্টেশনের আশেপাশেও নিশ্চিম শূন্যতা। যে বিষয়ে এই বিশেষ সংখ্যাটা হচ্ছে, সেই বিষয়ে এই এলাকা কেন গোটা পশ্চিমবঙ্গেও শেখরবাবুর মতো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সওয়ালা লোক দুর্লভ। ফেলুদার বনবিহারী বাবুর দ্বিতীয় সংস্করণ বলা চলে। বিচিত্র সব জীবজন্তু পোষার অভিজ্ঞতা রয়েছে ভদ্রলোকের। খবরটা জানার পর আর লোভ সামলাতে পারেনি অনিমেষ। ফোন নাম্বার জোগাড় করে অনিমেষ ফোন করেছিল মাসাধিক কাল পূর্বে। একাধিকবার ফোনে কথাও হয়েছে এর মধ্যে, কিন্তু কিছুতেই সাক্ষাতে রাজি হচ্ছিলেন না ভদ্রলোক। শেষমেশ অনেক অনুরোধের পর রাজি হলেন বটে, কিন্তু আসতে বললেন সপ্তাহের মাঝামাঝি অফিসের দিনে। সপ্তাহান্তে উনি ব্যস্ত। অনেক কাঠখড় পুড়িয়ে আজকে আসতে পেরেছে অনিমেষ। অন্ধকার রাস্তায় সামান্য চোখ সওয়া আলোতে যতটুকু পথ দেখা যায় তাতেই চলতে হচ্ছে। ভবেশবাবুর বলে দেওয়া পথ ধরে এগিয়ে চলা ছাড়া উপায়ও নেই। রাস্তায় তেমন কাউকে চোখেও পড়ছে না। খুব ধীরে সুস্থে বুঝে শুনে পা ফেলতে হচ্ছে। কোথায় কি পড়ে আছে এসব গ্রামের রাস্তায়, ফলে এতটুকু পথ পার হতেও অনেক বেশি সময় লেগে যায়।
বেশিক্ষণ সময় আজ পাওয়াও যাবে না শেখরবাবুর বাড়িতে। চারপাশ থেকে ক্রমবর্ধমান ঝিঝির ডাক যেন ঘিরে ধরেছে অনিমেষকে। সবে আরেকটা সিগারেট ধরাতে যাবে, অকস্মাৎ পাশের বন থেকে কিছু একটা সরসর করে উঠল। রাস্তার দুধারে ঘন ঝোপঝাড় আর ছাড়া ছাড়া শাল গাছ, স্পষ্ট করে কিছুই দেখা যায় না। অনিমেষ থমকে গেল। দেশলাইয়ের অস্পষ্ট আলোয় কিছু একটা ঝোপের মধ্যে দেখেছে সে, কিন্তু কি তা বোঝার আগেই আঙুলে ছ্যাঁকা লেগে কাঠিটা পড়ে গেল হাত থেকে, আর তারপরেই ঝপ করে আঁধার যেন তাকে গিলে নিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আজ বাড়ি ফিরতে পারবে তো? ছুট মারবে? ওই তো শাঁখ কাশি বাজছে কোনো বাড়ি থেকে। সহসা ভাগ্যদেবী যেন অনিমেষের দিকে ফিরে তাকালেন। গেটকিপার ছেলেটি এই রাস্তা দিয়েই সেই সময় যাচ্ছিল সাইকেল চালিয়ে। সেই খানিক এগিয়ে দিয়ে গেল। ধরে প্রাণ ফিরে এলো অনিমেষের। স্টেশন থেকে নেমে গেটকিপারের ঘরে ছেলেটির সঙ্গে আলাপ হয়েছিল তার। বয়স অল্প, মিশুকে স্বভাবের। ফিরতি ট্রেনের সময় সন্ধান করতে গিয়েই ছেলেটির সঙ্গে পরিচয়। অনিমেষ সাহস ফিরে পেল, বলল, জঙ্গলের দিকে টর্চটা মারুন না, কিছু একটা আছে বলে মনে হচ্ছে, আওয়াজ এলো। ছেলেটা গা করল না, উল্টে বলল, আরে যা আছে তা আছে, আমাদের ওদিকে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, চলুন এগোই। শেখরবাবুর বাড়ির সামনের রাস্তা ধরিয়ে দিয়ে সবে সে বলেছে, ফেরার সময় মাথায় রাখবেন আর দাঁড়াবেন না যেন। এমন সময় তাকে চমকে দিয়ে পেছন থেকে এক ছাগলের আর্তস্বর কাঁপিয়ে দিল চতুর্দিক। করুণ স্বরে ছাগলটা ডেকেই চলেছে বেশ কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ করেই সব চুপ। একটা অদ্ভুত ভয় বাতাসে ভেসে এসে ধাক্কা দিল অনিমেষকে। ছেলেটা বিড়বিড় করে কি সব অনুচ্চারিত শব্দ মনে মনে আউড়ে নিল। তারপর অনিমেষকে বলল, বিপদ আপদ এখন পদে পদে। বাপের কাশির ওষুধ আনতে যাচ্ছিলাম, তাই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। এই রাস্তায় একটু সাবধানে চলাফেরা করবেন, নিজেই তো দেখলেন সব কিছু। চায়ের দোকানে বসে এক বুড়োর মুখে অনিমেষ শুনছিল হাড়কোল ঠিক কি তা নিয়ে কারোর কোনো স্পষ্ট ধারণা নেই। দেখেনি কেউ। হাড়কোল এই গ্রামের চালু এক কিংবদন্তি। বুড়োর জ্যাঠা ঠাকুরদারা নাকি দেখেছেন হাড়কোল চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যেতে পারে। বনের আগুন মুখে নিয়ে সে ছুটে আসে। বন্য বাতাসে ভর দিয়ে সে চলে। বাতাস ভারী হয়ে আসে, আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ে চারিধারে। সেই সময় যথেচ্ছভাবে বন কাটা হচ্ছিল। অসময়ে ঘুম ভেঙে গিয়েছিল হাড়কোলের। সে ছুটে এলো গ্রামের কাছে। 50 থেকে 60 বছর আগেকার কথা। এই গ্রামের সমস্ত হাঁস, মুরগি, ছাগল নিয়ে গেল হাড়কোল। গ্রাম উজাড় হলো, কেউ আটকাতে পারল না। এই জঙ্গলের দেবতা জড় ঠাকুরের বাহন হাড়কোল। জড় ঠাকুরের শিলার নিচে তার মূর্তি আছে। তাকে আটকানোর কোনো পথ মানুষের জানা নেই। কেউ বাধা দিতে এলে তার পরিবারকে উজাড় করে দেবে হাড়কোল। তার যতদিন খিদে পাবে হাঁস, মুরগি, ছাগল সে নেবে, তারপর আবার চলে যাবে। চটিয়ে লাভ নেই। সামনে এলে প্রণাম করে সরে যেতে হবে, ব্যাস এটুকুই। এই গ্রামে কয়েক ঘর আছে যাদের পূর্বপুরুষ হাড়কোলকে আটকাতে গিয়ে নিজের পরিবারের অনেককে খুইয়েছে। হাড়কোলকে কেউ আর ঘাঁটায় না। অনিমেষের দিকে ফিরে এবার সে বলল, দাদা, আমি এখন আসি। সেরকম হলে এই চায়ের দোকানটায় ফেরার সময় দাঁড়াবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। ছেলেটা বাঁ দিকের রাস্তা ধরে সাইকেল চালিয়ে বেরিয়ে গেল। লোকজন আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে। আশ্চর্য, এ তো সবে সন্ধে। অবাক হল অনিমেষ। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চোখটা সইয়ে নিল।
চাঁদের আলোয় ধীরে ধীরে চারপাশটা এখন কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে। গ্রামের পথে পা বাড়ায় অনিমেষ। অনিমেষ জানতেও পারল না, সে এগিয়ে যাওয়ার পরে ঝোপের ভেতরে সরসর শব্দটা ফের জেগে উঠেছে। শুকনো পাতার ওপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার আওয়াজ। এতক্ষণ যেন কেউ চুপ করে অপেক্ষা করছিল। লোকজন হালকা হতেই সে আবার জেগে উঠেছে। রক্তের গন্ধে এই রাতেও কানামাছিরা ছুটে এসেছে। আশেপাশে ছড়িয়ে থাকা ছাল, চামড়া আর চাপ চাপ কালো রক্তের দাগ দেখে যুবতী চাঁদও বুঝি শিউরে উঠে মেঘে মুখ ঢাকল। রক্তের গন্ধে পাগল হয়ে একটা ডাঁশ ওড়াউড়ি করছিল এতক্ষণ। থপ করে শব্দ হলো শুধু। জেগে রইল কেবল কিছু জীবনোর শব্দ। অনিমেষ ভাবছিল, এরা তো আজব মানুষ, সবাই সবকিছু শুনলো, এদিকে কারো কোনো হেলদোল নেই। যে জন্তুটা এখানে হাঁস মুরগি ধরে নিয়ে যাচ্ছে তার ধরন ধারণ সবই বাঘরোলের মতো। ধ্রুবতারার বর্তমান পোষ্য সংখ্যা নিয়ে কাজের সুবাদে অনিমেষ বাঘরোল সম্পর্কে সামান্য ধারণা পেয়েছে। খটাসের মতো একটি প্রাণী বাঘরোল। বাঘরোল নাম বটে, তবে বাঘের মতো কিছুই নেই তার, বরং বেড়ালের সঙ্গে মিল আছে বেশি। এই অঞ্চলে মিথ আর ঘটমানতাকে মিলিয়ে মিশিয়ে সেই বাঘরোলকে অপদেবতা আর দানবের রূপ দিয়ে দিয়েছে মানুষ। ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছে সবটুকু। এই একবিংশ শতাব্দীর আধুনিক যুগে বসেও এত কুসংস্কার। কিন্তু তবুও একটা খটকা রয়ে গেল অনিমেষের মনে। বাঘরোল কি আর ছাগল ধরে খেতে পারবে? হাঁস মুরগি পর্যন্তই তার ক্ষমতা। তবে সেই যে সন্ধ্যের মুখে ঝোপের ভেতর থেকে ছাগলের আর্তনাদ শুনল, সেটা তবে কি? নিঝুম পল্লীর জনহীন রাস্তায় এই নিরুত্তর প্রশ্ন অনিমেষকে স্বস্তি দিচ্ছে না। বুঝতে পারল সে। কথা মতো খানিক এগিয়ে ফের আরেকবার বাঁদিকে ঘুরতেই অন্ধকারে একটা বিশাল অবয়ব দেখা গেল। এটাই তবে সেই বাড়ি। 3 তলা বাড়ি, পুরনো আদলের বড় লোহার গেট। ঠেলে ঢুকতে হলো। চারিদিকে প্রচুর গাছপালা। বাড়িটার আদল ব্রিটিশ আমলের মতো। আশেপাশে আর কোনো দালান নেই, সবই কাঁচা বা ইটের ওপর টিন দেওয়া ঘর। তার মাঝে এ যেন রাজপ্রাসাদ, পেটিকোওয়ালা বাড়ি। রাতে তার বেশি কিছু নজরে আসে না। কড়া নাড়তে এক ডাকেই ভেতর থেকে সাড়া পাওয়া গেল। দরজা খুলে যে ভদ্রলোক এসে দাঁড়ালেন তার বয়স আন্দাজ 50 থেকে 55। ঢিলে ঢালা পাজামা আর ফতুয়া পরনে। অতি সাধারণ এক মানুষ। ইনিই শেখর বিশ্বাস। ফোনের ওপারে গলার আওয়াজটা ব্যারিটোন লাগলেও মানুষটা দেখতে একেবারেই গড়পড়তা বাঙালি। অনিমেষ নিজের পরিচয় দিতেই ভদ্রলোক ভেতরে নিয়ে বসালেন। যে ঘরে এসে অনিমেষ বসেছে সেই ঘরটা প্রাচীন ড্রয়িং রুম। কিছুটা সংস্কার করে নতুন রং করা হয়েছে। তা সত্ত্বেও পুরনো বাড়ির মোটা দেওয়াল থেকে সময়ের গন্ধ উঠে আসছে। পুরাতন গ্র্যান্ডফাদার ক্লক, লম্বা ঝুলন্ত ঝাড়, কাঁচি আলনার সঙ্গেই হাল ফ্যাশনের সোফার সামনে টি টেবিল। তাতে নানান বাণিজ্যিক পত্রপত্রিকা, সংবাদপত্র ও টুকিটাকি জিনিস। দেওয়াল আলমারিটা অনিমেষকে টানল। পশুতত্ত্ব থেকে শুরু করে গাছপালা, প্রত্নতত্ত্ব, অপরাবিদ্যা, কি বিষয় বই নেই সেখানে। তবে স্বাভাবিকভাবে পশুতত্ত্বের বই বেশি। আসার পথে কি কাউকে জিজ্ঞাসা করতে হলো? শেখরবাবুই প্রথম প্রশ্ন করলেন। না, একেবারেই সোজা রাস্তা। আমার আসতে যদিও বেশ খানিকটা লেট হয়ে গেল, পথে অন্ধকার নেমে গেছিল। ইচ্ছাকৃত পথের ঘটনা চেপে গেল অনিমেষ। দেখুন, একা থাকি, বেশি আপ্যায়নের ব্যবস্থা নেই। নয়তো আগেকার দিনকাল হলে যাই হোক,
আপনাদের হঠাৎ এমন একটা বিষয় নিয়ে কাজ করার ইচ্ছে হলো কেন? বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজকর্ম হয় জানি, কিন্তু পোষ্য... ধ্রুবতারার ব্যাপারে এর আগে যদিও শেখরবাবুকে ফোনে বিশদে জানিয়েছিল অনিমেষ, তবু সাক্ষাতে ছোট করে বলতে হলো। ধ্রুবতারার প্রতিটা সংখ্যাকেই একটা বিশেষ সংখ্যার আকারে গড়ে তোলে ওদের টিম। বাজার চলতি বিষয়ের বাইরে বেরিয়ে একদম অন্য ধরনের কিছু নিয়ে কাজ করতে চায় ওরা। এটাই ধ্রুবতারার ইউএসপি। এর আগে কোন কোন প্রখ্যাত সাহিত্যিক ওদের কাগজে লিখেছে, কোন সংখ্যা বিশেষ সমাদর পেয়েছে, কোন কাগজে সমালোচনা প্রকাশিত হয়েছে, সেসবের একটা তালিকাও শোনালো অনিমেষ। 7 বছর ধরে এই লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত মধ্য 30-এর অনিমেষ। একরকম নেশা হয়ে গেছে এখন। সব সংখ্যা সমান বিক্রি হয় না, তার ওপর নানান সময় নানা রকম বাধা বিপত্তি, আর্থিক ক্ষয়ক্ষতিও হয়েছে, কিন্তু নেশাটা রয়েই গেছে, এর থেকে মুক্তি নেই। শেখরবাবু অকৃতদার মানুষ। কাজের লোক একজন আছেন, তবে অনিয়মিত। পৈতৃক বিষয় সম্পত্তি প্রচুর, একরকম জমিদার তারা এই অঞ্চলের। জমি জমা এখনো কিছু ধরা আছে, বাকি জমি বিক্রি করে সিউড়ি অঞ্চলে জমি ও কলকাতায় একটা ফ্ল্যাট বাড়ি নিয়েছেন। আইন মোতাবেক ভাড়াটেও বসিয়েছেন। ভদ্রলোকের শখ একটাই, জীবজন্তু পোষা। তাতে খরচটা মন্দ হয় না। এর আগে বিদেশি কুকুর, বেড়াল, গিনিপিগ, ইঁদুর, খরগোশ, মাছ, পাখি, এমনকি গরু ছাগলও পুষেছেন। তবে আর 5 জনের কাছে সচরাচর যা পাওয়া যায় সেই সব চেনা জন্তু জানোয়ার পোষবার শখ তার নেই। যা সাধারণত কেউ পোষে না, চট করে পোষ মানে না, এমন জিনিসেই তার অধিক আগ্রহ। কাক, চিল, বাদুড় পুষেছিলেন, কিন্তু তাদের বাঁচাতে পারেননি। কথার মাঝেই অনিমেষ রেকর্ডার অন করে দিয়েছিল। এখানে হাতে লেখার মতো সময় নেই। রেকর্ড করে নিয়ে গিয়ে ধীরে সুস্থে শুনে প্রতিবেদন নামানো যাবে। শেখরবাবু বলে চলেছিলেন, একটা বকের ছানা এনে রেখেছিলাম, সেটা ছিলও কিছুদিন। পিছু পিছু ঘুরতো আর মাছ খেত। ও বাবা, তাই নাকি? তারপর? আগ্রহী হয়ে জানতে চাইল অনিমেষ। ওর জন্য বাজার থেকে ছোট ছোট মাছ কিনে আনতাম। কিছুদিন ছিল বকটা, তারপর একদিন পালালো। অবশ্য না পালালেও কদিনই বা থাকতো। ওই পাখিরা আয়ু কদিনের, কদিন আগে আর পরে এই যা। ছোট ছোট জালের খাঁচা বানিয়ে ফড়িং, হলুদ গিরগিটি, ইগুয়ানা, বিছে, এমনকি সাপ পর্যন্ত পুষেছিলাম। সাপটা ছাড়া বাকি আর কেউ বাঁচেনি। আসলে এদের জন্য ঠিকমতো খাবার জোগাড় করা একটা বড় হাঙ্গামা। অনিমেষ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কেন, আপনাদের এই গ্রামে ব্যাঙ তো প্রচুর নাকি? মুখে চুকচুক আওয়াজ করলেন শেখরবাবু। বাস্তব চিত্রটা কিন্তু অমন নয়। সাপটার খাঁচায় মাঝে মধ্যেই ব্যাঙ দিতাম, কিন্তু সে খেত না। আরে তুই সাপ হয়েছিস অথচ ব্যাঙ খাবি না? আশ্চর্যের ব্যাপার। আকারে ছোট সাপ, হয়তো ব্যাঙ সে ঠিকমতো কায়দা করতে পারতো না, অথবা অন্য কোনো কারণ হবে, আমি ধরতে পারিনি। 6 মাস বেঁচে ছিল। তারপর নেতিবাচক ইশারায় ঘাড় নাড়লেন ভদ্রলোক। মাঝে একবার উঠে গিয়ে নিজেই চা বানিয়ে আনলেন। কাপে চুমুক দিতে দিতে বললেন, আপনি এসেছেন আমার পোষ্যদের নিয়ে খবর করতে, ভালো কথা, কিন্তু এখন ঘর তো একেবারে শূন্য। কেন, এখন কি আর কিছুই পোষেন না? খানিক অবাক হয়ে জানতে চাইল অনিমেষ। না, আসলে বন্যজন্তু পোষ মানতে চায় না, সবাই পালাতে চায়। কম তো ছুটলাম না এদের পিছনে। আচ্ছা, তাহলে এখন কি ঘর একেবারেই খালি, কোনো পোষ্যই নেই? একই প্রশ্ন আরও একবার করল অনিমেষ। তার যেন কিছুতেই ঠিক বিশ্বাস হচ্ছে না যে এত দূর এসে তাকে খালি হাতে ফিরতে হবে। চোখের কোণে এক টুকরো আলো ঝিলিক দিয়ে উঠল শেখরবাবুর। একেবারে কি ছেড়ে দিতে পেরেছি? ওই যে আপনি নেশার কথা বললেন না, আমার পোষার নেশা, পোষ মানানোর নেশা, নেশা থেকে মুক্তি নেই। এবার ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল অনিমেষ। কি পুষেছেন এখন? নতুন কোনো জন্তু?
পশু নাকি? অনিমেষের কৌতূহল চরমে পৌঁছেছে। না, আর জন্তু জানোয়ার নয়। ফুলের বাগান করেছিলাম। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, করবী, গন্ধরাজ ছাড়াও কিছু বিদেশি ফুল ছিল বাগানে, কিন্তু তেমন আনকোড়া কিছু ছিল না। এদিকে ওই চেনা ফুল, চেনা গাছে আমার কিছুতেই তৃপ্তি হয় না। শেখরবাবু বলে চললেন। বাইরে ঘন নিকষ আধার আর এই বনগ্রামের ঝিঁঝি পোকার একটানা ডাকে ঝিম ধরে আসে। প্রায় নিঝুম পল্লীর এক প্রান্তে অবস্থিত এই বিচিত্র বাড়িটিতে দুই সদ্য পরিচিত মানুষ তখন গভীর আলাপে মগ্ন। ঘড়ির দিকে কারুরই খেয়াল নেই। হ্যাঁ, অনেকক্ষণ একই জায়গায় বসে বসে কথা হচ্ছে। চলুন, আপনাকে আমার পোষ্য রাখবার ঘরগুলি দেখিয়ে আনি। হাঁটতে হাঁটতে কথা হোক। অল্প সময়ের মধ্যেই শেখরবাবুর বেশ পছন্দ হয়ে গেছে এই যুবকটিকে। এক কথাতেই অনিমেষ উঠে পড়ল। সানন্দে রাজি সে। থামের পর থাম, অলিন্দের পর অলিন্দ পেরিয়ে বাড়িটার একেবারে শেষ প্রান্তে পরপর দুটো ঘর জুড়ে রাখা রয়েছে নানান ধরনের খাঁচা। কোথাও কাঁচের মোটা অ্যাকোরিয়ামের ভেতরে নুড়ি পাথর বেছানো, গাছের একটা শুকনো ডাল রাখা। হাতের আলোটা এক জায়গায় স্থির করে দেখালেন শেখরবাবু। সাপের খোলসটা এখনো পড়ে রয়েছে। ধুলোমাখা ফিশ বোলগুলোর ভেতর মাকড়সা জাল করেছে। তবে আরেকটা জিনিস লক্ষ্য করল অনিমেষ। উজ্জ্বল আলোর ব্যবস্থা নেই ঘরগুলোতে। হলদে অনুজ্জ্বল বাল্ব জ্বলছে সব কটা ঘরে। একটা আলো আঁধারি মাখা স্যাঁতস্যাঁতে পরিবেশ। এই ঘরে এসে তার খুব একটা ভালো লাগছে না। এক অজানা অস্বস্তি এসে জড়িয়ে ধরছে। শীতের মধ্যে এরকম অদ্ভুত একটা পরিবেশ, বদ্ধ ঘরের অদ্ভুত ঝাঁঝালো গন্ধ অনিমেষকে অস্বচ্ছন্দ করে তুলছিল। তবুও একটা নিষিদ্ধ হাতছানি যেন তাকে টেনে নিয়ে চলল। সে একে একে দেখতে লাগল শূন্য পাখির খাঁচা, কংক্রিটের চৌবাচ্চা, সরীসৃপের ডিমের ভাঙা খোলস, ডালপালা দিয়ে বানানো কৃত্রিম বাসা। মেঘালয়ের পিচার প্লান্টের নাম শুনেছেন আপনি? শেখরবাবুর প্রশ্নে চমক ভাঙে অনিমেষের। না, কি জিনিস সেটা? মাংসাশী উদ্ভিদ, বিপন্ন প্রজাতিই বলা যায়। আমার বাগানে এনে লাগিয়েছিলাম, বাঁচাতে পারিনি। কেন? অনেক পরিচর্যা করতে হয়, করেও ছিলাম, কিন্তু খাবার আর দিতে পারলাম কই। অনিমেষ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে অন্য কথা শুরু করে দিয়েছেন শেখরবাবু। কত রকমের নাম না জানা বিচিত্র বুনো গাছ এনে যে পুঁতেছি বাগানে, তার হিসেব রাখিনি। পাহাড়ি অর্কিড, লতাপাতা, সুন্দরবনের গাছ, কাঁটাযুক্ত গাছ, ফুল ফলহীন গাছ, কোনো কিছুরই ত্রুটি রাখিনি। শেখরবাবুকে থামিয়ে প্রশ্ন করল অনিমেষ। আচ্ছা, বাগানটা কোন দিকে আপনার? বাড়ির পিছনে। সেখানে এখন অন্ধকার। অনেকটা এলাকা নিয়ে বাগান। দিনের আলোতে না গেলে কিছুই বোঝা যাবে না। আরও কিছু বলতে চাইছিলেন শেখরবাবু। অনিমেষের অস্থিরতা দেখে থেমে গেলেন। সন্ধে গড়িয়ে রাত নেমে গেছে। অনিমেষকে এবার বেরোতে হবে। সে উসখুস করছে। আপনার বাগানটা তো দেখা হলো না, আর একদিন বরং দেখা যাবে। আমাকে কাইন্ডলি একটু সময় দিন, আজ আমায় বেরোতে হবে। সপ্তাহান্তে হবে না, সপ্তাহের মাঝের কোনো একদিন চলে আসুন। আসার আগে ফোন করে আসবেন। অবশ্যই, আমার মনে আছে। এতখানি সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজ বেরোই। ফেরার রাস্তায় আর কোনো সমস্যায় পড়তে হয়নি সেদিন। শেখরবাবুর সঙ্গে দীর্ঘ আলাপের পর এই গঞ্জগ্রাম আর ততটা অদ্ভুত লাগল না অনিমেষের। ভয়টাও সে কাটিয়ে উঠতে পেরেছে। শেখরবাবুর বাড়ি থেকে ফিরেছে অনিমেষ বেশ কিছুদিন হল। তবুও তার শান্তি নেই কিছুতেই। হাড়কোল তাকে দিনে দুপুরে রাতে তাড়া করে বেড়াচ্ছে। একটা গোটা গ্রাম এই আধুনিক যুগেও এতটা ভয়াচ্ছন্ন কিভাবে থাকতে পারে? শুধুমাত্র একটা কাল্পনিক জন্তুর ভয় এত কিছু, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে রয়েছে? সে খোঁড়াখুঁড়ি শুরু করল।
হাড়কোলের ইতিহাস নিয়ে অনিমেষের কৌতূহল জন্মালেও সে বেশ বুঝেছিল ওই গ্রামে এ সম্পর্কে বিশেষ কিছু জানানোর মতো আর কেউ নেই। যারা আছেন মানে ওই প্রবীণ বৃদ্ধ গ্রামবাসী, তাদের দৃষ্টি ভীতি আচ্ছন্ন। এমতাবস্থায় কুসংস্কারের চড়া পেরিয়ে জলের শীর্ণ ধারা আদেও দেখতে সে পাবে কিনা তা ঘোর সন্দেহের বিষয়। বীরভূমের আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজকর্ম করেন এমন ব্যক্তিদের অনুসন্ধান শুরু করে 1 সপ্তাহের মধ্যেই শঙ্কর প্রসাদ চট্টোপাধ্যায়ের সংস্পর্শে আসে অনিমেষ। শঙ্করবাবু কাজকর্ম উপলক্ষে কলকাতায় থাকেন। সপ্তাহের ছুটিতে বোলপুরে নিজের বাড়িতে ফেরেন। বীরভূম সম্পর্কে বিভিন্ন পুঁথিপত্র এবং প্রত্নবস্তু সংগ্রহ করে বাড়িতে একটা ছোট্ট সংগ্রহ বানিয়েছেন। ভদ্রলোক একটি পাগমার্ক অনিমেষকে দেখান। তারই সঙ্গে দেখান পুরনো পোড়োবাড়ির দলিল দস্তাবেজ ও কিছু বিচ্ছিন্ন চিত্র। সেদিন চা খেতে খেতে ভদ্রলোকের মুখ থেকে অনিমেষ জানতে পারে এক অদ্ভুত নৃশংস কাহিনী। ভদ্রলোক জানান, এই হাড়কোল নিয়ে আমার দীর্ঘদিনের আগ্রহ। অনেক দৌড়ঝাঁপ খোঁজাখুঁজির পরেও এই নিয়ে নিটল কিছুই হাতে আসছিল না। তারপর এক জায়গায় জানতে পারি, ওই 18 শতকের মাঝামাঝি সময় ওই অঞ্চলে এক ফরাসি সাহেব হেরাল্ড রুপার্ট বসতি স্থাপন করেন। তৎকালীন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় জমিদারের কাছে অনুমতি নিয়ে তিনি এই অঞ্চলে বেশ কিছুটা জমি কেনেন। কারোর এই নিয়ে বিশেষ কোনো আপত্তি ছিল না। ভদ্রলোক নেহাতি একজন সুরসাধক, নির্জনতা ভারী পছন্দ করতেন, নিরিবিলিতে থাকতে চাইতেন। সাহেব যে বেশি বাহুল্য পছন্দ করতেন না তার প্রমাণ ওই সাদামাটা ছোট্ট কুটির বাড়িটা। সাহেব নিজের মতোই একান্তে নিভৃতে থাকতেন। কোনো নথিপত্রে তাকে নিয়ে বিশেষ কোনো উল্লেখ পাওয়া যায় না। যতটুকু যা পাওয়া যায় তা আমি ওই অঞ্চলে জমিদার বংশধরের কাছ থেকেই মৌখিক শুনেছি। গ্রামের মানুষ মাঝে মধ্যেই সাহেবের কাছে তাদের হাঁস মুরগির মাংস, ডিম, গরু ছাগলের দুধ এসব বেচতে যেত। এই যাতায়াতের সময় গ্রামবাসীরা অনেকে সাহেবের কোলে এক কিম্ভূত কিমাকার প্রাণী দেখে। এই অঞ্চলে আগে কেউ কখনো অমন কিছু দেখেনি। বর্ণনা থেকে প্রাণীটা আমার যদ্দূর ধারণা একটা খাগড়া বেড়াল গোত্রের কোনো ভিনদেশি প্রাণী ছিল। হয়তো সাহেব এশিয়ার কোনো বন্দর থেকে তাকে তুলে এনেছিলেন। কিন্তু কুসংস্কার আচ্ছন্ন গ্রামবাসীদের মনে সেইটাই নরকের জীব হয়ে উঠল ধীরে ধীরে। দীর্ঘদিন এর পেছনে কোনো যুক্তিনিষ্ঠ কারণ আমি খুঁজে পাই না। তারপর এক প্রাণী বিষাদের সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়। 2টি বিশিষ্ট কারণ আমি খুঁজে পাই। বিড়ালটি যখন কাঁদত বা ডাকত, বন্য বিকট ফ্যাস ফ্যাসে সেই আওয়াজ অনভ্যস্ত গ্রাম্য মানুষের বুকে কাঁপন ধরিয়ে দিত। আর দ্বিতীয়টি জমিদারের নিজস্ব অভিজ্ঞতা। বড়সড় চেহারা সেই বিড়ালটি ছাড়াই থাকতো সারাদিন। সাহেবের কুমড়ো ক্ষেত ছিল বাড়ির সামনে, সেখানেই সকলের সামনে সে শিকার ধরত। সেই দৃশ্য নারকীয়। বিড়ালটি তার 2 থাবার মধ্যে তার শিকারকে চেপে ধরে তার মুন্ড ছিন্ন করত। অত বড় প্রাণীটির লেজ ঝাপটা খেত মাটিতে। সে তার রক্ত মাখা গোঁফ নাড়িয়ে গলা থেকে এক অদ্ভুত বিকট ফ্যাসফ্যাসে ধ্বনি বের করত। ঘটনাক্রমে গ্রামে সেই বছরই হাঁস মুরগির মোড়ক লাগে। গোটা গ্রাম একেবারে উজাড় হয়ে যায়। গ্রামের মানুষের সন্দেহ গিয়ে পড়ল সেই অজানা প্রাণীটির ওপর। তিল থেকে তাল হতে বেশি সময় লাগে না। মানুষজন বলা বলি শুরু করলো, রাত বিরেতে নাকি অনেকেই সেই বিড়ালটির অদ্ভুত কান্নার আওয়াজ শুনেছে।
সে নাকি রাতের বেলায় এই গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর তার শিকার ধরে। তার ছায়া পড়লে বা গায়ের হাওয়া লাগলে আর কোনো গবাদি পশু বাঁচে না। কুকুর শেয়ালও নাকি সেই প্রাণীটার ভয়ে রাতের বেলা বাইরে বেরোতো না, ভয়ে সিটিয়ে থাকতো। যা কিছু অজানা অচেনা তা নিয়ে মানুষের ভয়, আর সেখান থেকেই কাহিনী সূত্রপাত। জমিদারের বর্তমান বংশধর আমাকে এমন কথাও বলেছিলেন যে তাদের দোর্দণ্ড প্রতাপশালী পূর্বপুরুষ গ্রামের এই অবস্থা দেখে সেই সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে তার বাড়ি যান। ফিরে আসার পর থেকে মানুষটা সম্পূর্ণ বদলে যান, থম মেরে যান একেবারে। তারপর দিন কয়েক অজানা জ্বরে ভুগে তিনি অকস্মাৎ মারা যান। ব্যাস, লোকের মুখে মুখে ফিরতে থাকা কাহিনী বিশাল মহিরুহ আকার ধারণ করে ফুলে ফেঁপে একেবারে কিংবদন্তি রূপ নেয়। এর কিছুকাল পর গ্রামের মধ্যে ব্যাখ্যাতীত কিছু অশৈলী কাণ্ড ঘটা শুরু হয়। ততদিন গ্রামের গবাদি পশুদের মোড়ক বন্ধ হয়েছে, কিন্তু গ্রামের কিছু কুকুর, বেড়াল, ছাগল রাতের আঁধারে হিংস্র জন্তুর আক্রমণে মারা যেতে শুরু করল। নিরিবিলি নিরীহ গ্রাম দ্রুত পাল্টে যেতে লাগলো। সন্ধ্যের অন্ধকার নামলেই পাড়ায় দম বন্ধ করা বিভীষিকা নেমে আসতে লাগলো। যত না বাস্তবে, তা সহস্রগুণ অধিক মানুষের কল্পনায়। সেই সময় ওই সকল অঞ্চল ছিল ঈষৎ জঙ্গলাকীর্ণ। কোনো বন্য প্রাণীর দ্বারা এমন ঘটনা ঘটানো খুব একটা অস্বাভাবিক কিছু নয়। এমনটা ওই গ্রামে যে পূর্বে কখনো হয়নি তা মোটেও নয়। কিন্তু সময়ের ফেরে সমস্ত দোষ গিয়ে পড়ে সেই অজানা অচেনা প্রাণীটার ওপর। সর্বস্ব খুইয়ে সর্বশান্ত হয়ে বসা গ্রামবাসীদের চাপা ক্ষোভের আগুন এতদিন ধিকি ধিকি জ্বলছিল। কিন্তু এতদিন সাহেব বেঁচে ছিলেন, গ্রামবাসীরা খুব একটা সুবিধা করতে পারেননি, বলা ভালো সাহস করেননি। কিন্তু সাহেব মারা যাওয়ার পর সেই আগুনে পড়ল ঘি, বিস্ফোরণ ঘটল। মেম সাহেব খুব একটা ঘর থেকে বেরোতেন না। তার 2-4 অবাঙালি চাকর ছিল, তারাই যা কিছু করার করত। তিনি রাত দিন উন্মাদের মতো পিয়ানো বাজাতেন। মানসিক স্থিতিও তার কতটা ছিল তা নিয়ে যদিও সন্দেহ হয়। স্বদেশ পরিজন ছেড়ে লক্ষ যোজন দূরে বিদেশ বিভুঁইয়ে সঙ্গী হারানো মেম বা সাহেবের অনেকেরই শেষ পরিণতি এমনটাই হয়েছিল। বড়ই করুণ সেই ইতিহাস। এদিকে গ্রামবাসীরাও ইতিমধ্যেই তাদের প্রায় একঘরে করে ফেলেছেন। রাস্তার জন্তুদের সেই বিচিত্র হত্যাকাণ্ড কখনো নিজে থেকেই থেমে যেত, কখনো 1 মাস 2 মাস, তারপর আবার শুরু হতো। গভীর রাতে অদ্ভুত উড়ে বাতাসে ভেসে আসা মেম সাহেবের বিষাদের পিয়ানোর টিউন আর ভিনদেশি বিড়ালের হুহু কান্না গ্রামবাসীদের মনে অজানা আতঙ্ক ডানা মেলে উঠছিল। শেষমেশ এই আশঙ্কা দীর্ঘদিন ধরে হচ্ছিল তাই হলো। এক রাত্রিরে একসঙ্গে পুড়ে ছাই হয়ে গেলেন মেম সাহেব, তার 3 সঙ্গী আর ওই বিড়ালটি। তবে বিড়ালটি কোনোভাবে বেঁচে গেলেও যেতে পারে, স্পষ্ট কিছুই জানা নেই। রহস্যজনকভাবে রাতের অন্ধকারে অজানা প্রাণীর ডাক আর মাঝে মধ্যে তার কান্নার আওয়াজ এরপরও থামেনি। কিন্তু কেউ কখনো তার দেখা এরপর আর পায়নি। এর বেশি কোনো কিছুই আমার আর জানা নেই। শোনা যায় এরপরে গ্রামে আরেকটি মোড়ক লাগে, কিন্তু এবার
মানুষের। অর্ধেক গাঁ উজাড় হয়ে যায়। বনের ধার থেকে গ্রামবাসীরা সকলে সরে এসে অন্যত্র বসতি স্থাপন করে। এই সময়ে বিসূচিকা বা অজানা জ্বর এইসব অঞ্চলে খুব স্বাভাবিক। এইরকম অজস্র রোগ এই মোড়কের পিছনে থাকতে পারে, কিন্তু সেই কারণ আশ্রয় করে এই বিড়ালটি কিংবদন্তি হয়ে রয়ে গেল। মেম সাহেব হয়ে উঠলেন অজ্ঞাত অপদেবী, আর বিড়ালটি হ্যারল্ড সাহেবের নাম থেকে উচ্চারণের অপভ্রংশ হয়ে হাড়কোল। তবে একে শুধু ভয় এবং কুসংস্কার ভাবলে খুব ভুল করা হবে। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। সেই সময় ছিল ব্রিটিশের শাসন। সাধারণ মানুষ গোড়া মানেই সাহেব বুঝত। সাধারণ গ্রামবাসীর হাতে কোনো সাহেব মারা গেছে এই খবর চাউর হলে গ্রামের ওপর ভয়ানক অত্যাচার নেমে আসবে, এই আশঙ্কা তাদের ছিল। ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে এই ঘটনাটিকে কিংবদন্তির আকার দেওয়া হয় এবং তার আড়ালে চাপা দেওয়া হয় আসল সত্য। আত্মনির্বাসিত সেই সাহেবের কথা আর কেউ কখনো জানতে পারেনি। আজ প্রায় 1.5 শতাব্দী বছর পর তা অলৌকিক দেব আখ্যান রূপ নিয়েছে। তবে আবারও বলবো, সম্পূর্ণ ঘটনা আমার পাওয়া তথ্যের ভিত্তিতেই বলা। তথ্যের চেয়েও অনেক বেশি লোক মুখে শোনা কথা, পারিবারিক ইতিহাস ও ইতিহাসের গল্প। এসব কিছুর বাইরে কোনো অলৌকিক আধিদৈবিক কারণের পেছনে আছে কিনা তা কিন্তু আমার জানা নেই। বীরভূম জেলাতে আদি পীঠস্থান রয়েছে অনেকগুলো। তন্ত্র সাধনার সিদ্ধাসন এই মাটি, বীরাচারী সাধনার ভূমি। যুক্তিতর্কের বাইরেও অনেক কিছু ঘটে এই অঞ্চলে, যে আমাদের মতো আধুনিক যুক্তিবাদী মানুষ কিছুতেই মেনে নিতে পারে না। এই বীরভূম জেলার মাটি একটু অন্যরকম, বুঝলে। কাছাকাছি সরুলের নীলকুঠির গোড়া সাহেবের দুর্গাপুজো বিখ্যাত। এখানে বহু যুগ ধরে এভাবেই বাইরের বহু মানুষ এসে আপন হয়ে গিয়েছে। তাই আমারও খানিক বিশ্বাস হয় এই হাড়কোল কিংবদন্তির পেছনে সুদূর ইতিহাসে এমন কোনো ঘটনার উপস্থিতি থাকলেও থাকতে পারে। আমি অন্তত আমার যুক্তি বুদ্ধিতে যেটুকু ব্যাখ্যা পেরেছি তাতে বর্তমানে এটাই আমার বিশ্বাস। লোকায়ত চর্চায় এমন কোনো প্রাণী বা দেবীর রেফারেন্স আমি অন্তত পাইনি। শঙ্করবাবু তার কথা শেষ করেছেন অনেকক্ষণ আগে। অনিমেষের মুখে কোনো কথা আসছিল না। সে চুপ করে বসে রইল খানিকক্ষণ। তার চোখের সামনে বারে বারে ভেসে উঠছিল সেই গ্রামের পথে সন্ধেবেলা ঘটে যাওয়া ঘটনাগুলো। সেই চা দোকানির সাবধানবাণী, ভবেশ দাসের চেহারা, রেলগেটের ছেলেটির মুখ, ছাগলের মরণপণ আর্তনাদ। সে মনে মনে ভাবল, সত্যিই আমরা বড় একমুখী ভাবি। মানুষের মন মাত্রই বড় জটিল। সহজে সে নিজের গণ্ডির বাইরে কোনো কিছুকে মেনে নিতে পারে না। তার নিজের জগতের বাইরে কোনো কিছুর স্থান নেই। ইতিহাসও এক আপেক্ষিক কাহিনী। যখন যার হয়ে তাকে লেখা হয় সে তার মতোই। এক নাগাড়ে কেউ দরজায় টোকা মেরে যাচ্ছে। একবার, দুবার, তিনবার। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। পুরনো ধাঁচের থামওয়ালা 3 তলা বাড়ি। ইদানিং কয়েক বছরে ধীরে ধীরে কিছুটা সংস্কার করা হয়েছে। বাড়ির হাতাটা বেশ বড়। সেই আমলে মানুষ জায়গা জমি নিয়ে অত ভাবত না, বরং ছড়িয়ে থাকাই পছন্দ করত। সামনেই একপাশে কাঠা 5 পুকুর, পাশে কপি আর মূলো চারা বসানো, গাড়ি রাখার গ্যারেজ, পেছন দিকে লম্বা বাগান, ওলকপি, বাঁধাকপি, গাজর, শিম, পালং, বেগুন, সব মিলিয়ে প্রায় একটা গোটা সবজি ক্ষেত। তার উপর এদিক ওদিক আম, কাঁঠাল, পেয়ারা গাছ, পুরনো সেগুন, মেহগিনি, বিলিতি আমড়া,
সব মিলে মিশে বাড়িটাকে বাইরে থেকে পুরো ঢেকে রেখেছে। আশেপাশে বিশেষ বাড়িঘরও নেই। আরও একবার টোকা দেয়। কে? আসছি আসছি, দাঁড়ান, অপেক্ষা করুন। এতক্ষণে গৃহস্বামীর আওয়াজ পাওয়া গেল ঘরের ভেতর থেকে। মিনিট 2-3 পরে এসে ভেতর থেকে দরজা খুলে দাঁড়ালেন প্রৌঢ় শেখর বিশ্বাস। উস্কো খুস্কো চুল, 2 হাত কনুই পর্যন্ত ভিজে। এইমাত্র ধুয়েছেন, জল মোছার সময়টুকু পাননি। বাড়ির পেছন দিকে কোনো কাজে ব্যস্ত ছিলেন মনে হয়। মাথার চুলে জামায় শুকনো পাতা, ডালের বাকল লেগে আছে। কোনো কাজ করছিলেন দাদাবাবু? এত দেরি হলো? জিজ্ঞেস করলো হারান। হারান, তুই আজ এলি যে দুম করে? হারানের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে শেখরবাবু ঈষৎ বিরক্তি মিশ্রিত গলায় পাল্টা প্রশ্ন করলেন। আর কদিন পর তো কালী পুজো, তারপর ভাই ফোঁটা। ওই সময় 1 সপ্তাহ এদিকে আসবো না, তাই এই সপ্তাহে 2 বার চলে এলাম। খানিক ক্যাবলা হাসি হেসে উত্তর দিল হারান। তা এলেই কি আর ব্যবস্থা হয়ে যাবে? 1 সপ্তাহে 2 বার কি দেবো তোকে? রাগত স্বরে উত্তর দিলেন শেখরবাবু। হারান এই গঞ্জের পাড়ায় পাড়ায় ঘুরে ভিক্ষে করে। বয়স তার 60 পেরিয়ে গেছে। রোগা পাতলা চেহারা, মাথায় চুল প্রায় নেই বললেই চলে। একটা পায়ে সামান্য সমস্যা আছে, খুঁড়িয়ে হাঁটে। সেই কবে থেকে আসছে এই বাড়িতে। শেখরবাবু টাকা কড়ি দেন, টুকটাক জিনিসপত্র দেন মাঝে মধ্যে। কোনোদিন বাসি রুটি তরকারি, পুরনো কম্বল, টি শার্ট, প্যান্ট, কখনো আবার সামান্য 10-20 টাকা। হারান ওতেই খুশি। মেয়েটার শরীর ভালো নয় দাদাবাবু, ও চিকিৎসা করাতে হবে। এতক্ষণ দরজায় দাঁড়িয়ে কথা বলছিলেন শেখরবাবু। এবার বললেন, দাঁড়া, একবার আসি, তারপর শুনবো। 5 মিনিট পরে ভদ্রলোক এলেন হাতে একটা প্লাস্টিকের কৌটো আর 10 টাকার একটা নোট নিয়ে। কৌটোতে আগের দিনে খিচুড়ি আর বেঁচে যাওয়া বাঁধাকপির তরকারি। কি হয়েছে তোর মেয়ের? বাইরের দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন শেখরবাবু। আমি তো অত বুঝি না, চিকিৎসার পয়সাও আমার কাছে নেই। ওর মাসির কাছে পাঠিয়ে দিয়েছি। ওর মাসি মেশো কলকাতায় থাকে, একটা ফ্ল্যাটে দারোয়ানের কাজ করে। বলল সরকারি হাসপাতালে দেখাবে, তাই ভাবলাম হাসপাতালেই দেখাক। ওর বরটাও আর খোঁজ খবর নেয় না রে? পুকুর পাড়ে বসে জিজ্ঞেস করলেন শেখরবাবু। সামনেই মাটিতে উবু হয়ে বসে পড়ল হারান। হাতে একটা পাঁপড়ের মতো খড়খড়ে সাদা হয়ে যাওয়া প্লাস্টিকের ব্যাগ, পায়ে টায়ারের চপ্পল, পরনে শ্যামা ধরা লুঙ্গি আর শেখরবাবুরই দেওয়া পুরনো পোলো নেক টি শার্ট। হাতের বাজুতে কালো সুতো দিয়ে বাঁধা রয়েছে তোবড়ানো মাদুলি আর কোনো গাছের ডাল বা শেকড়। হারানের রক্ষা কবচ। এই মাদুলির জোরেই হারান বিশ্ব জয় করতে বেরোয়, সপ্তাহে অন্তত 2-3 বার। বউ মারা গেছে 10-12 বছর আগে। মেয়ের বিয়ের 2 বছর হতে না হতেই ঘর ভেঙেছে। তার নিজেরও ভিক্ষার দশা ঘোচেনি। এখন আবার মেয়েটার শরীর খারাপ। তবু মাদুলির ওপর হারানের বিশ্বাস টলেনি, বরং বেড়েছে। একে একে নতুন আরও কয়েকটা মাদুলি, তাবিজ, শেকড় বাকড় এসে জুড়েছে পুরনোর সঙ্গে। ও শালার নিজের খবর কে রাখে তার ঠিক নেই। নেশা করে এদিক ওদিক পড়ে থাকে রাত বিরেতে। কোন দিন চাপা নয় কাটা পড়ে মরবে। হারানের স্বরের ঝাঁজ তার মনের ভেতরের অবস্থা বোঝায়। ব্যবস্থা তো একটা করতে হবে রে। এভাবে চেয়ে চিনতে আর কতদিন টানবি? একটা পাকা ব্যবস্থা কর। গড়ে সমস্ত মেয়ে, দিনকাল ভালো নয়। আমাকে আর কে ব্যবস্থা করে দেবে বাবু? আপনি একটা কিছু দেখুন না। হারান মিনতির স্বরে জানালো। পুকুর থেকে কিছু একটা উঠে আসছে, জলে বুদবুদ কাটছে। ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে আসছে সেই বুদবুদ। সজাগ হলেন শেখরবাবু। মুখ দিয়ে চুপচুপ করে একটা আওয়াজ করতে লাগলেন। থলে থেকে উপুর করা শাক কাটা সবজির খোলা, গেঁড়ি গুগলি, শামুক ভাঙা ঢেলে দিলেন পুকুর পাড়ের জমিতে। পুকুরের জল থেকে ধীরে ধীরে একটা কাছি উঠে এলো। কাছে এসে সেসব শাক সবজি চিবোতে লাগলো প্রাণীটা। পাশে গিয়ে বসলেন শেখরবাবু। আমি তোর কি ব্যবস্থা করব?
আমার তেমন চেনা জানা নেই, এখন আর বাইরে অত যাই না। হারান নিরুত্তর রইল। মাথা নিচু করে সে ভেজা মাটিতে আঁকিবুকি কাটতে লাগল। শেখরবাবুই ফের বললেন, সরকারি হাসপাতালে যাচ্ছে যখন ভালো হয়ে যাবে, চিন্তা করিস না। তা তোর বাড়ি তো তবে এখন ফাঁকা নাকি? হ্যাঁ, একাই রয়েছি। এদিক ওদিক যা পাই দুটো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। নিচু স্বরে জানালো হারান। আর কোন কোন দিকে যাবি আজ? উঠে দাঁড়ালেন শেখরবাবু। এই পাড়া আর ওই কামার পাড়াতে কয়েকটা ঘরে যাই, ওগুলোই যাব, তারপর বাড়ি ফিরে যাব। মুখ তুলে চোখের ইশারায় কামারপাড়ার দিকে দেখালো হারান। আজকাল ভিখিরিকেও কেউ আর বিশ্বাস করে না রে। কলকাতায় আমি তো একসময় থাকতাম, এখন সব জায়গায় ফ্ল্যাট বাড়ি উঠছে। ওই ফ্ল্যাট বাড়িতে তোর ভাইরা ভাইয়ের মতো দারোয়ান গেটে দাঁড়িয়ে থাকে, ভিতরে ঢুকতে দেয় না। তোকে নিয়ে চিন্তা হয় বুঝলি। এভাবে আর কতদিন চালাবি? এই গ্রামে ঘুরে ঘুরে ক পয়সা আর পাবি? গ্রামের দিকে মানুষ কতটুকু আর ভিক্ষা দেবে? দুজনের পেট চালাবি কিভাবে? ঘরের দিকে ফিরে হাঁটতে হাঁটতে বললেন শেখরবাবু। এই কথার কোনো উত্তর জানা নেই হারানের। শেখরবাবুর পিছু পিছু সে খানিকক্ষণ হেঁটে এলো, তারপর বিদায় জানিয়ে চলে গেল সেই দিনের মতো। পত্রিকার মূল সম্পাদক বারবার তাগাদা লাগাচ্ছেন। অনিমেষের মনটাও চঞ্চল হয়ে রয়েছে। কিছু একটা যেন সে দেখেও দেখতে পায়নি। সমস্যা একটাই, শেখরবাবু সপ্তাহান্তে সময় দেন না। এই এতটা রাস্তা ভেঙে গিয়ে দিনের দিনে ফিরে আসা অসম্ভব হয়ে ওঠে। রাতের দিকে গেলে ছবিগুলো তোলা যাবে না, দিনেই তাকে যেতে হবে। অনিমেষ মনস্থির করে নেয়। শীতের সকাল সবসময় স্টেনলেস স্টিলের মতো চকচকে হয়। স্টেশনে নেমে গেটকিপারের ঘরের দিকে গিয়ে হতাশ হলো অনিমেষ। সেই ছেলেটা আজ এখানে নেই, কোনো কাজ নিয়ে শিউড়ি গেছে। বাপটাও মুখে কুলু পেটে রয়েছে। চায়ের দোকানটাতে কেউ রা কাটল না, লোকজনও বিশেষ নেই এই সকালে। কথা তুলতে গিয়েও চা দোকানের মুখের শীতলতা দেখে থমকে গেল সে। গতবারই এই বুড়ো সাবধান করে দিয়েছে, এই বিষয়ে গাঁয়ের মানুষ আগ্রহ দেখালে নাকি আরও বিপদ হবে, তাই ওরা একটাও বাড়তি শব্দ খরচ করবে না। আর বেশি খোঁজ খবর করার সাহস হলো না অনিমেষের। এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। এই সমস্ত গ্রামের নার্ভ সে বোঝে। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে গেলে স্থানীয় থানা পৌঁছানোর আগে গণধোলাই হয়ে যাবে। বেশি না এগোনোই ভালো। তার মনও এখন অনেকটাই নরম। গেলবারের যুক্তিবাদী তার্কিক অনিমেষের মন যেন শঙ্করবাবুর সঙ্গে মোলাকাত ও সেই কাহিনী শোনার পরে অনেকটাই আর্দ্র হয়ে আছে। কুসংস্কার আর অশিক্ষিত গ্রামবাসীর মূর্খামি বলে শহুরে উদ্ধত্তে সে সবটাই আর উড়িয়ে দিতে পারল না। ঝলমলে দিনের আলোয় শেখরবাবুর বাড়িটাকে দেখতেই অন্যরকম লাগছে। সেই ছমছমে ব্যাপারটাও উধাও। বাড়ি ঢোকার মুখেই বাঁ দিকে পুকুর ছিল। হায়, সেদিনের অন্ধকারে চোখেই পড়েনি অনিমেষের। এসব নাম না জানা গাছের পাতার বৈচিত্র্য, তাদের ফুল, তাদের ফল, সব মুগ্ধ করে আমাকে। নাম জানি না, পরিচয় জানি না, কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না। চেয়ে চেয়ে দেখি, ওতেই আমার আনন্দ। শেখরবাবু বাড়ির পেছনে বাগানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। বাগানের দিকে তার কাঁটা বেড়া বাগানের পর সীমাহীন শাল শিশুবিথি। এখন কি তাহলে সম্পূর্ণ এই গাছপালা নিয়েই আছেন? হ্যাঁ, জন্তু জানোয়ার নানাভাবে দাগা দিয়েছে, গাছেরা দেয়নি। তবে একটা কাছিম আর শেয়ালের বাচ্চা শেষমেশ টিকে ছিল। কাছিমটাই যা এখনো আছে। শেখরবাবু উত্তর করলেন, কোথায়? দেখলাম না তো। বাড়ির পুকুরটাতেই থাকে, দিনে দুবেলা নির্দিষ্ট সময় উঠে আসে, খেতে দিই। আর শেয়ালটা? অনিমেষের কৌতূহলী প্রশ্ন। ওই আমার শেষ পোষ্য বলতে পারেন।
বাচ্চাটাকে 6 মাস রাখতে পেরেছিলাম। একটা বড় জালের ঘরে রেখেছিলাম, 3 দিকে জাল, একদিকে দেওয়াল। ওর শোয়ার জন্য একটা বড় বাক্সও ছিল ঘরের মধ্যে। রোজ রাত্রে হুক্কা হুয়া করে ডাকতো। কাকে ডাকতো কে জানে। থামলেন শেখরবাবু। তারপর? রোজ রাত্রে ওই ডাক শোনার একটা অভ্যেস হয়ে গিয়েছিল। ভারী ভালো লাগতো, কান পেতে থাকতাম। কম তো খরচা করিনি ওর পিছনে। কথা বলতে বলতেই হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলেন শেখরবাবু। চুপ করে রইলেন। কি যেন গভীর একটা ভাবনা তাকে এসে চেপে ধরেছে। তারপর কি হলো শেয়ালটার? জানতে চাইল অনিমেষ। সন্ধে হলেই শিয়ালটার হুক্কা হুয়া শোনার জন্য অপেক্ষা করে থাকতাম। একদিন ডাকটি শোনা গেল না। আবার কথা থামিয়ে আনমনা হয়ে গেলেন শেখরবাবু। অনিমেষের আগ্রহ বাড়ছে, কিন্তু এই আবেগপূর্ণ অবস্থাতে কাউকে বিরক্ত করতেও মন চাইছে না। শেখরবাবু ফের বলতে শুরু করলেন। গিয়ে দেখি খাঁচার দরজাটা খোলা, খাঁচা শূন্য। বিকেলে বাচ্চাটাকে মাংস খেতে দিয়ে নিজের হাতে ছিটকিনি লাগিয়ে দিয়েছিলাম। কাজের লোকটাকে জিজ্ঞাসা করলাম, সে বলল ওদিকে নাকি সে আসেইনি। বিমর্ষ হয়ে বসে রইলেন শেখরবাবু। খোঁজার চেষ্টা করেননি? অনিমেষ জানতে চাইল। কোনো চেষ্টা বাদ রাখিনি। সপ্তাহের পর সপ্তাহ জেগে বসে থেকেছি, এই যদি ফিরে আসে, এই যদি আবার ডেকে ওঠে। কত তো জন্তু জানোয়ার পাখি সব পুষেছি, কিন্তু এর সঙ্গে আলাদা একটা আত্মিক যোগ হয়ে গিয়েছিল। কিছু মনে করবেন না, ইদানিং শুনছি এখানে কি একটা প্রাণীর আক্রমণ হচ্ছে। আচ্ছা, এরকম নয় তো যে আপনার শেয়ালটাই বড় হয়ে গিয়ে এসব হাঁস মুরগি আক্রমণ করে খাচ্ছে? ভীষণ একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন শেখরবাবু। না, তা হতে পারে না। আর আপনি বলছিলেন না আপনি পশু নিয়ে খানিকটা পড়াশোনা করে আমার কাছে এসেছেন। বেঙ্গল ফক্সের বৈশিষ্ট্য, তাদের আচরণ এসব ভালোভাবে জেনে এসেছেন তো? হাঁস, মুরগি, ছোট ছাগল শেয়ালে নেয় বটে, তবে এ শেয়াল নয়। বন্ধ খাঁচা শেয়ালে কিভাবে খুলবে? এ হাড়কোল। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল দুজনে। সামনে অজ্ঞাত পরিচয় সব গাছেদের গায়ে হাওয়া লেগে ফিরে আসছে। মূক প্রকৃতি ইশারায় বাংময় রেখেছে নিজেকে, কিন্তু কি এক অস্বস্তি থমথম করছে সমস্ত চরাচর জুড়ে। নীরবতা ভেঙে অনিমেষ বলল, ভীষণ খারাপ লাগছে। মানে আমি তো এসেছিলাম আপনার বিচিত্র জীবজন্তু পোষার গল্প শুনবো বলে। শুনলাম এক করুণ কাহিনী। হ্যাঁ, থাকার মধ্যে ওই এক কাছিমটাই রয়ে গেছে। বাকি এই গাছপালারাই এখন আমার পোষ্য বলতে পারেন। জীবজন্তু পোষার শখ কি একেবারে ছেড়ে দিতে পারবেন? আনমনে প্রশ্ন করতে করতে ইয়াসিকার ক্যামেরাটা বের করে বিচিত্র গাছপালা, পশুদের শূন্য খাঁচার ছবি তুলতে শুরু করল অনিমেষ। না, মেটে না। কিন্তু ভালো পোষ মানবে এমন প্রাণী কই? সব তো পালাতে চায়। পোষা তো আমার নেশা। নেশা কি আর সহজে মরে? আপনি তো জানেনই। ভদ্রলোকের সোজা সাপটা উত্তর। সে ঠিকই। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা অন্য প্রশ্ন করতে পারি? অনিমেষ ইতস্তত করল। বলুন। শেখরবাবু সোজা তাকালেন। আপনি তো একসময় সরকারি দপ্তরে চাকরি করতেন, তাই তো? উঁচু পদেই ছিলেন। সেখানে কি কোনো সমস্যা হয়েছিল? মানে বড় কোনো ইস্যু, কোর্ট কেস জাতীয় কিছু? মানে আই মিন টু সে যে আপনি চাকরি ছেড়ে দিলেন কেন? অনেক দ্বিধা নিয়ে প্রশ্নটা করল অনিমেষ। 2-1 মুহূর্তের অস্বস্তিকর নীরবতার পর শেখরবাবু জানালেন, আপনি কৌতূহলী মানুষ দেখছি। তবে যেটা বললেন তাতে 5% সত্য নেই। মার্জনা করবেন, কথাটা হয়তো আপনার গায়ে লাগবে, কিন্তু কাগজের মানুষেরা এখন খবর বেচতে খাটের তলাকে ধর্মতলা বানিয়ে দেয়। হ্যাঁ, ব্যতিক্রম নিশ্চয়ই থাকে। আমাকে প্লিজ ভুল বুঝবেন না।
আমি আপনাকে বিব্রত করতে চাইনি। অনিমেষ বুঝতে পারছিল আলাপ আর জমবে না। ঠান্ডা গলাতে এক টানা বলে চললেন শেখরবাবু। প্রশাসনিক চাকরির উঁচু পদে নানান ঝুট ঝামেলা লেগে থাকে। জনগণ আর সরকার দুজনকে হ্যান্ডেল করা সহজ কাজ নয়। বিশেষ করে স্থানীয় নেতা মন্ত্রীরা হচ্ছে ঢাকের বায়া। বাপ দাদারা এক সময় স্বাধীনভাবে জমিদারি চালিয়ে গেছে। এখন এই ঝোড়া কোদাল পাশদের চোখ রাঙানি পোষাচ্ছিল না। চাকরিটা আমি নিজের শর্তেই ছেড়েছিলাম। তাছাড়া আমি একা মানুষ, আমার চাহিদা স্বল্প। জীবজন্তু আর গাছপালা নিয়েই আমি বেশ আছি। তা আপনাদের কাগজে কি এসবও ছাপবেন নাকি? কাগজে কাগজে ঠোকাঠুকি লেগে যাবে তো। আরে না না, আমি সত্যিই একটা ভুল প্রশ্ন করেছিলাম। এই অহেতু কৌতূহলের জন্য আমি ক্ষমা চাইছি। আমাদের ধ্রুবতারা সংখ্যাটা একেবারেই পোষ্যনীয়, আর কাগজ আমার ব্যক্তিগত চাকরির জায়গা। সেখানে আপনাকে নিয়ে তো কোনো কথাই নেই। অনিমেষ স্বাভাবিক করার চেষ্টা করল। পোষ্য? সবচেয়ে ভালো পোষ মানে কোন প্রাণী বলতে পারেন? শেখরবাবুর চোখের কঠিন চাহনিতে শীতলতা। ভালো পোষ মানে কুকুর? অনিমেষ নিশ্চিত নয়। প্রতি বছর ভারতে 18 থেকে 20,000 মানুষ কুকুরের কামড়ে রেবিস ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায়। তাদের অধিকাংশই শিশু, জানতেন? ভদ্রলোক চেপে ধরেছেন। বোঝাই যাচ্ছে অনিমেষের অহেতুক প্রশ্নের হুল তাকে বিঁধেছে। চেষ্টা করেও সহজ হতে পারছেন না তিনি। কাগজওয়ালা অনিমেষকে খোঁচাতে চাইছেন। বিনীতভাবে মাথা ঝুঁকিয়ে অনিমেষ প্রশ্নের ঝাঁজ এড়িয়ে গেল। না, আমার এত কিছু জানা নেই। আপনি বলুন তাহলে, সেরা পোষ্য কাকে বলছেন? জানা নেই, আমিও খুঁজছি, আপনিও খুঁজুন। বিশেষ সংখ্যা করছেন পোষ্য নিয়ে, নিজেরাও একটু খোঁজ খবর করে দেখুন। আমার এবার একটু অন্য ব্যস্ততা রয়েছে, কিছু মনে করবেন না। শেখরবাবু স্পষ্টতই কথাবার্তা টেনে নিয়ে যেতে আর আগ্রহী নন। অনিমেষ মনে মনে নিজেকে গাল দিল। সাংবাদিক সুলভ ঠোঁট কাটা স্বভাব তার, কিন্তু এই কাজটা সাংবাদিকতার ছিল না। তবুও সে প্রশ্নটা করে ফেলল। এর জন্য তাকে আগেও একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে, তবু স্বভাব যায়নি। আচ্ছা, আমার যা যা জানার ছিল সব মিটে গেছে। আপনাকে আরও একবার ধন্যবাদ জানাবো। পত্রিকা প্রকাশিত হলে অবশ্যই আপনার জন্য একটি সৌজন্য সংখ্যা পাঠিয়ে দেব। অসময়ে অনেক বিব্রত করলাম আপনাকে। সদর দরজা অবধি শেখরবাবুর সঙ্গে এগিয়ে এলো অনিমেষ। গেল দুদিনের সাক্ষাতে তার সঙ্গে বেশ আলাপ জমে এসেছিল শেখর বিশ্বাসের। আজ আর ন্যূনতম সৌজন্যবোধ দেখালেন না ভদ্রলোক। কথা না বাড়িয়ে অনিমেষ বেরিয়ে পড়ল। খানিকটা হোমওয়ার্ক করেই সে এসেছিল। শেখর বিশ্বাসের রিপোর্টটা তাহলে খানিকটা হলেও সত্যি। ভদ্রলোক সম্পর্কে তার অফিসের রিপোর্ট বলে তার স্বভাব চরিত্রে চরম কন্ট্রোল ফ্রিক এবং নার্সিস্টিক ট্রেটের লক্ষণ রয়েছে। মানুষকে দাবিয়ে রাখা, তাদের উপর কর্তৃত্ব ফলানো, তাদের ইচ্ছামতো শাসন করা, এগুলো তার কাছে স্বাভাবিক ছিল। কিন্তু এই সব কারণে তো সরকারি চাকরি যাওয়ার কথা নয়। আরও বড় কিছু হয়তো ঘটেছিল যা মিডিয়াতে আসেনি, লোকে জানতে পারেনি, চাপা আছে। এইসব 7-5 ভাবতে ভাবতে অনিমেষ স্টেশনে এসে উঠল। আশ্চর্য, এমন অসুস্থ একজন লোক তাকে কি ভাবল তা নিয়ে এতক্ষণ সে মুষড়ে ছিল। নিজেকেই দুষছিল সে। মানুষটার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ডমিনেটিং নেচার তার রক্তে রয়েছে। ইংরেজিতে বলে না, আ ফ্রুট ডাজ নট ফল ফার ফ্রম দ্য ট্রি। এই জিনিস সহজে যাবে না। এখন অনিমেষের দিব্যি ফুরফুরে লাগছে। আক্ষেপ একটাই, এই গ্রামে আসা যাওয়া পুরোটাই বেকার গেল। ডাউন ট্রেনটার হুইসেল বাজল। শেয়ালের বাচ্চাটা আর আসেনি দাদাবাবু? হারান এসেছে বেশ অনেকদিন পরে। না রে, তোকে তো বলেইছি। তা তুই এতদিন আসিসনি কেন? কোথায় ছিলি? কালী পুজো তো সেই কবে গেছে। শেখরবাবু চায়ের কাপ নিয়ে পুকুর পাড়ে রোদে এসে বসেছেন। তার গায়ে শীতের চাদর,
মেয়েটার শরীরটা সুস্থ হচ্ছে না বাবু। হাসপাতাল থেকে রিপোর্ট করাতে বলেছে। অনেক টাকার ব্যাপার। হারানের চোখে আরতির সুর। চিকিৎসা ব্যবস্থাটাই আজকাল সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রে। যে কদিন সুস্থ আছো ভালো, একবার হাসপাতালের ছোঁয়া লাগলেই সব শেষ। মেয়েটা স্টেশনের ওপারে দুটো বাড়িতে কাজ করত। শরীর সোজা করে উঠতে পারে না, কাজেও যেতে পারে না। কাজ দুটো চলে গেছে। টাকা কড়ি কিছুই নেই ঘরে। আমি লেংচে লেংচে অনেক ঘুরলাম, অনেকের হাতে পায়ে ধরলাম, কোনো ব্যবস্থা করতে পারিনি। আপনি ভরসা দাদাবাবু, আপনি ভরসা। হারান মাটিতে বসে পড়েছে, তার চোখে আশা আকাঙ্ক্ষার দোলাচল। আমার উপর চাপ দিচ্ছিস কেন? আমি একা কি করব? আমি তো কখনো তোকে ফেরাইনি। যখন এসেছিস যা পেরেছি সব দিয়েছি, করেওছি। এর বেশি আমাকে চাপ দিস না। দিনকাল ভালো নয়। হাত পেতে কি আর কারোর 12 মাস চলে? শেখরবাবু দৃষ্টি পুকুরের জলের দিকে ফেরালেন। শীতের সকালে সূর্যের আলো পড়ে সেই জল ঝিকমিক করছে। সোনার মোহর ভর্তি ঘড়া হয়ে উঠেছে যেন। শেখরবাবুর কথার কি উত্তর দেবে বুঝতে না পেরে হারান কিছুক্ষণ চুপ করে রইল। আর কথা বাড়াতে সাহস হলো না তার। এমন মুখের ওপর না বলে দিলে চট করে কিছু বলাও যায় না, তাই কথা ঘুরিয়ে নিল সে। তা শেয়ালের বাচ্চাটা তো আর নেই, এখন কি ঘর তাহলে একেবারে খালি? কাজের লোকটাকেও তো দেখছি না। হ্যাঁ, কাজের ছেলেটাকে আর রাখিনি। ওর ভুলেই তো বাচ্চাটা পালালো। শালা মিথ্যে কথা বলে, অস্বীকার করে। মানুষের যা স্বভাব। তা আমি কি জানি না সত্যিটা, নাকি বুঝি না? দরকার নেই এমন লোকের। লাভের চেয়ে ক্ষতি বেশি এদের রেখে। বিরক্তি আর অসন্তোষ ঝরে পড়ছে শেখরবাবুর কথাতে। হ্যাঁ, আপনি একা সব সামলে নিতে পারেন। না সামলানোর কি আছে? আমার একার সংসার কতটুকুই বা কাজকর্ম আছে। হ্যাঁ, এর জন্য আর লোক রেখে খরচা বাড়াবো না। কথা থামিয়ে কয়েক মুহূর্ত চুপ রইলেন ভদ্রলোক। তারপর চোখ নামিয়ে সোজা তাকালেন হারানের দিকে। এক অদ্ভুত খসখসে স্বরে বললেন, তুই কি নিজের কাজের কথা ভাবছিস হারান? হ্যাঁ, ভুল ভাবছিস। আমি আর কাজের লোক নেব না, আশা করিস না। না না বাবু, আমি এমনি জন্তুর কথা জিজ্ঞেস করছিলাম। হারান তড়িঘড়ি সামাল দিল। এসব বড় লোকদের চটালে খুব মুশকিল। হারান তার বাপ ঠাকুরদার মুখে শুনেছে আগেকার জমিদাররা চাবুকের ডগায় চামড়া তুলে নিত। কত রকমের পাখি আসে এই সময়। শীতের রং বেরঙের ফুল ফুটেছে চারিধারে। নরম রোদে পিঠ দিয়ে বসে শেখরবাবু আনমনা স্থির তাকিয়ে রয়েছেন পুকুরের ওপারের দিকে। প্রৌঢ়ের পেছনে মস্ত অট্টালিকা নীরবে দাঁড়িয়ে রয়েছে, কত শত ঘটনা প্রবাহের সাক্ষী হয়ে। ভদ্রলোক ধীরে ধীরে বললেন, তবে বুঝলি, একদম খালি নয় এ বাড়ি। একটা নতুন জন্তু এনেছি, কয়েকদিন হলো। ভালো পোষ মেনেছে। মুখে তার ইঙ্গিতবহ হাসি। না চাইতেও সহজাত প্রতিবর্ত ক্রিয়ায় প্রশ্নটা বেরিয়ে এলো হারানের মুখ থেকে। কি জন্তু দাদা বাবু? বিরক্ত হলেন শেখরবাবু। সম্বিত ফিরে পেয়ে রীতিমতো ঝাঁঝিয়ে উঠে বললেন, সে যাই হোক, তাতে তোর জমা খরচ কিসের? না না, এমনি নতুন জন্তু বললেন তো, তাই একবার দূর থেকে দেখা যায় না? হারান আমতা আমতা করছে। না, একদমই না। ভুলে যাও কথা। রাতের বেলা ছাড়া বেরোয় না, দিনে ঘুমোয়। আর বাইরের কাউকে তো নিয়েই যাব না ওখানে। কড়া ভাষায় উত্তর দিলেন ভদ্রলোক। রাতে তো আমি বাড়ি চলে যাই, এদিকে থাকি কই, তাহলে আর দেখা হলো না আমার। কিন্তু কি জন্তু বাবু? ধমক খাওয়ার পরেও কৌতূহল চেপে রাখতে পারল না। বেশি কৌতূহল দেখাস না, ভালো জিনিস নয়। তোর না মেয়ের শরীর খারাপ, সেটা নিয়ে ভাব। তোদের এই গ্রামের লোকজনের এই হলো দোষ, অতিরিক্ত কৌতূহল।
চিড়িয়াখানাতে গিয়েও জন্তু জানোয়ারগুলোকে বিরক্ত করে। খাঁচায় কাঠি ঢোকায়, ঢিল মারে, এটা সেটা ছুঁড়ে খুব জ্বালায়। শেখরবাবুর বিরক্তি তার স্বরে ঝরে পড়ছে। তিনি ভ্রুকুচকে অন্যদিকে মুখ ফেরালেন। মেয়েটার জন্যই তো এদিক ওদিক ঘুরছি দৌড়ে দৌড়ে, পাচ্ছি কই। হারান প্লাস্টিকের ব্যাগে ভরে হাসপাতালের কাগজগুলো আজ নিয়ে এসেছে। দেখালে যদি বিশ্বাস করেন বাবুরা, সেই আশায় তার ভগ্নিপতি পরামর্শটা দিয়েছিল। সেসবের দিকে ফিরেও তাকালেন না শেখরবাবু। উল্টে কড়া গলায় ধমকের সুরে বললেন, যে চিনতে হাত পেতে আজকাল কিছু হয় না রে। কে তোকে 12 মাস বসিয়ে খাওয়াবে? হ্যাঁ? উঠে পড়ে হাঁটা লাগান শেখরবাবু। ফের না টাকা চেয়ে বসে হারান। অস্বস্তি এড়িয়ে যেতে চাইছেন তিনি। এই পৃথিবীতে মানুষের সম্পর্কের নিয়মগুলো বড়ই অদ্ভুত। কে যে কালের কোন অলঙ্ঘ ইশারায় কখনকার আপন হয়ে যায় আর কে হয়ে যায় পর, তা বোঝার ক্ষমতা স্বয়ং বিধিরও বুঝি নেই। একই ছাদের তলায় দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার পরেও সম্পর্কের পাখি যেই মুহূর্তে জানলা গলে পালায়, তক্ষুনি সেই তারাই হয়ে ওঠে একে অপরের মৃত্যুকামী। সংসারের বিচিত্র খেলা বোঝে সাধ্য কার। সপ্তাহখানেক এর ওর দৌড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক ঘুরল হারান, কোনো কাজ হলো না। যারা সারা বছর তাকে পাশে থাকবার আশ্বাস দিয়েছিল, তারা প্রত্যেকেই প্রয়োজনের চরম পরীক্ষার দিনে তাকে শূন্য হাতে ফেরাল। তবে নিয়তির দেবতা হারানের হিসেবের খাতায় যে কি লিখে রেখেছেন তা দেখার বোধহয় আরো অনেক বাকি আছে। বীরভূমে শীত বরাবরই জাঁকিয়ে পড়ে। শেখরবাবু একা মানুষ, তাই এই গ্রাম। 9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়েন, কিন্তু আজ তার ঘুম নেই। জঙ্গল প্রান্তে শেখরবাবুর ঘর। হাড়কোলের অস্তিত্বের কথা ক্রমশই ঘন হয়ে চেপে বসছে এই গ্রামে। ইতিমধ্যেই বেশ কিছু হাঁস মুরগি হাড়কোলে নিয়ে গেছে। নিস্তব্ধ নিশুতি রাত এসে গ্রামটাকে জাপটে ধরেছে যেন। শেখরবাবু আজ নিজের ঘরে পায়চারি করছেন, এ ঘর থেকে ও ঘর, গভীর চিন্তামগ্ন। কি যেন একটা হিসেব কষে চলেছেন মনে মনে। লণ্ঠনের আলো জ্বলছে দুটি ঘরে, টেবিলে মোমবাতি। হঠাৎ খসখস আওয়াজ। শুকনো পাতার উপর পা দিয়ে কেউ দৌড়ে গেল। সঙ্গে চাপা জান্তব গোঙানি কানে এলো। এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন শেখরবাবু। সজাগ হয়ে উঠল ইন্দ্রিয়। ঝিঝির একটানা আওয়াজ সরে গিয়ে শুকনো ঝোপঝাড়ে সরসর আওয়াজ আসে বাইরে থেকে। কিছু একটা নড়াচড়া করছে বাইরের ঝোপঝাড়ে। অকস্মাৎ বিস্ফারিত নয়নে শেখরবাবু লক্ষ্য করেন একটা জানলার পাল্লা সামান্য খোলা, আর সেই ফাঁক দিয়ে বাইরের চাঁদের আলোয় গাছপালা প্রকৃতি দৃশ্যমান। তড়িৎ গতিতে কিছু একটা সরে গেল। নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে ধীর পায়ে জানলার দিকে এগিয়ে পাল্লাটা বন্ধ করে দিলেন ভদ্রলোক। আর তখনই দরজায় আওয়াজ। রাত প্রায় 9টা। এত রাতে এ বাড়িতে আসার প্রয়োজন কারুর পড়তে পারে না। কে এলো? কে? গলাটা তুলে বেশ জোরেই জিজ্ঞেস করলেন শেখরবাবু। একটা ঘরে গলায় অস্পষ্ট উত্তর এলো। বোঝা গেল না ঠিক। দরজার দিকে এগিয়ে এলেন শেখরবাবু, হাতে টর্চ। কে? দরজায় কান পেতে আরেকবার প্রশ্নটা করলেন। হারান। একই রকম অদ্ভুত ঘরে গলায় উত্তর এলো। শেখরবাবুর বিস্ময় কাটছে না। এক মুহূর্ত কি করবেন বুঝে উঠতে পারলেন না। তারপর আলতো হাতে দরজাটা খুলে অল্প ফাঁক করে বাইরে তাকালেন। মুখ চোখ কম্বলে ঢাকা। একটা লোক কম্বলের ভেতর থেকে হাত বের করে সামনে পাতল। নখের ফাঁকে ময়লা জমে পাথর হয়ে আছে। হাতের চামড়া ফাটা, মাথাতে উলের টুপি। অন্ধকারে আন্দাজ করে নিতে হচ্ছে মেয়েটার অবস্থা খুব খারাপ, একটু দয়া করুন। রাগ করবেন নাকি অবাক হবেন বুঝতে পারলেন না শেখরবাবু। দরজার একটা পাল্লা খুলে দাঁড়ালেন। টর্চটা জ্বালিয়ে শটান লোকটার মুখে ধরলেন।
তীব্র বিরক্তি এবং রাগ একই সঙ্গে লাভা হয়ে ঝরে ঝরে পড়ল তার স্বরে। তুই কি সম্পূর্ণ পাগল হয়ে গেলি হারান? এত রাতে এসেছিস ভিক্ষে চাইতে? মেয়েটাকে বাঁচান দাদাবাবু, আপনার পায়ে পড়ি। হাতের তালুটা এতক্ষণ সামনে পেতে দাঁড়িয়েছিল হারান, এবার সে হুমড়ি খেয়ে পায়ে পড়তে গেল। আরে করছিস কি? চট করে দুপা পিছিয়ে এলেন শেখরবাবু। রাত বিরেতে কি পাগলামো করার আর জায়গা পেলি না? মাথায় প্রণামের ভঙ্গিতে একটা হাত ঠেকিয়ে এবার তিনি বললেন, মাফ কর বাপ, মাফ কর। একে বৃহস্পতিবার, তার উপর সন্ধে করিয়ে রাত। এই সময় ঘর থেকে লক্ষ্মী বের করব না আমি। আর আমাকেই বারে বারে এসে ধরছিস কেন তুই? আমি একা কত দেব? কাল এলে বড় জোর শখানেক দিতে পারি, তাতে তোর জল গরমও হবে না। হারান মুখ নিচু করে মাটির দিকে চাইল। রাতের আকাশে অর্ধেক চাঁদ জেগে রয়েছে। ঝিঁঝি পোকার একটানা আওয়াজ আসছে পাশের বাগান থেকে। নিস্তব্ধ পাড়াগাঁয়ের এক প্রান্তের এই বিশালাকায় বাড়িটা অন্ধকারে ডুবে রয়েছে। শব্দহীন শূন্যতা এসে যেন গিলে ফেলতে চাইছে চরাচরটা। এমন সময় দূর থেকে শেয়ালের ক্ষীণ ডাক ভেসে এলো। চলে যাবে বলে দুপা এগিয়েও ফিরে এলো হারান। গলার স্বর মরিয়া। বাবু, রাতের বেলা সেই জন্তুটা দেখা যায় বলেছিলেন না আপনি? এখন একবার দেখা যায় বাবু? তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল রে হারান? এই এত রাতে কিছু বলা নেই কওয়া নেই, তুম করে চলে এলি, এখন আবার বলছিস জন্তুটা দেখবি? তোর আসল মতলবটা কি? রাগ, বিরক্তি আর সন্দেহ একসঙ্গে উঠে এলো শেখরবাবুর গলায়। লণ্ঠনের আলোয় হারানের চাহনি তাকে শিউরে দিল। কি যেন আছে ওতে। দরজাটা সজোরে বন্ধ করতে গিয়েও এক মুহূর্ত থমকে দাঁড়ালেন তিনি। চাঁদের আলো দরজার ফাঁক দিয়ে তার মুখে এসে পড়েছে। এক গভীর ভাবনার স্রোত তাকে নাড়া দিয়ে গেল। চাপা স্বরে গম্ভীর গলায় তিনি বললেন, দাঁড়া। হারানকে দরজার বাইরে দাঁড় করিয়ে ভেতরে গিয়ে শেখরবাবু শীতের মোটা চাদরটা জড়িয়ে নিলেন। আরও টুকিটাকি কিছু জিনিস ব্যাগে ভরে নিলেন। হাতে নিলেন লণ্ঠন, ব্যাগে ভরে নিলেন টর্চটা। বাইরে এসে দরজায় শিকল টেনে তালা লাগিয়ে হারানকে বললেন, চল। বাড়িটার পাশ দিয়ে দুই মূর্তি চলল পেছনের বাগানে। সামনে শেখরবাবুর হ্যারিকেন নিয়ে, আর পেছনে হারান। বাগানের একেবারে পেছনে চলে এসেছে ওরা। তারজালের বাইরে শাল সেগুনের জঙ্গল। অন্ধকার সেখানে নিরেট, নিকষ। রাতের অন্ধকারে বিচিত্র গাছপালার জঙ্গল, ফুল পাতা, কাঁটা ঝোপ, পাতলা মেঘের স্বর লেগে থাকা আধ খাওয়া চাঁদ, সবাই যেন নীরব দৃষ্টিতে ওদের দেখছে। কি এক ভয়ঙ্কর অশনি যেন থমকে দাঁড়িয়েছে এই জঙ্গল প্রান্তে। বাগানের একদম শেষ প্রান্তে একটি অপ্রশস্ত ঘর নজরে এলো হারানের। এই ঘরটা এতদিন দেখেনি সে। আসলে বাড়ির এত পেছনের দিকে সে কোনোদিন আসেনি। জঙ্গল পেরিয়ে ওই পারে একটা গ্রাম আছে বটে, তারাও কোনোদিন এদিকে এসেছে কিনা সন্দেহ। বাপ ঠাকুরদার মুখে শুনেছে জমিদারদের গুম ঘর ছিল। এ কি সেই রকম কিছু? প্রশ্ন জাগে হারানের মনে। দুপাল্লার একটা দরজা, পেল্লাই তালা ঝুলছে তাতে। হ্যারিকেনটা মাটিতে নামিয়ে রেখে চাবির গোছ থেকে চাবি বের করে তালাটা খুললেন শেখরবাবু। হারানের উত্তেজনা চরমে উঠল। দ্রুত নিঃশ্বাস ওঠা নামার আওয়াজ নিস্তব্ধ রাত্রিরে শেখরবাবুর কানে গুঞ্জন তুলল। দরজা খুলতে খুলতে হারানের অগোচরে একবার আর চোখে চাইলেন ওর দিকে। মুখে কিছু বললেন না। ঘরটা অপ্রশস্ত, অপরিচ্ছন্ন, নোংরা। মেঝেতে খড়, বিচুলি, শুকনো পাতা, পুরনো সাইকেলের টায়ার ইতিউতি পড়ে রয়েছে। দরজাটা ভেতর থেকে লাগিয়ে লণ্ঠন হাতে এগিয়ে গেলেন শেখরবাবু। ঘরের ভেতরে আর একটা ছিটকিনি লাগানো জালের দরজা। দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরে লণ্ঠনের আলো ফেললেন শেখরবাবু। স্পষ্ট কিছু দেখা গেল না। শিলিয়ে যাওয়া দাঁত ঘষার চাপা জান্তব আওয়াজ ভেসে এলো ঘরের কোণা থেকে।
সঙ্গে ধাতব কিছু একটা ঘর্ষণের শব্দ। ভেতরে ভেতরে কি আছে দাদাবাবু? কিছুই তো বোঝা যাচ্ছে না। কিসের আওয়াজ? ভয়ে উৎকণ্ঠায় গলা কেঁপে গেল হারানের। আহ, কথা বলিস না, জোরালো আওয়াজ আলোর সহ্য হয় না। ভিতরে চল, এখান থেকে কিভাবে বুঝবি? জাল লাগানো দরজার ছিটকিনিটা খুলে ভেতরে ঢুকলেন শেখরবাবু। হারান দাঁড়িয়ে রইল বাইরে। এত দূর এসে এখন আর তার পা সরছে না। কি হলো রে? ভিতরে আয়, ভয় নেই, কামড়াবে না তোকে, চুপচাপ আয়। অভয় দিলেন শেখরবাবু। পা টিপে টিপে ভেতরে ঢুকলো হারান। যেদিক থেকে জানতো আওয়াজটা আসছে, ঘরের সেই কোণা লক্ষ্য করে হ্যারিকেনের আলোটা তুলে ধরলেন শেখরবাবু। মাটিতে পুরু বস্তা আর খড় বেছানো, তার উপর বসে রয়েছে কালচে লোমশ কোনো এক বিচিত্র প্রাণী। লোহার শিকল পরানো রয়েছে তার হাত পায়ে, পিঠ ফিরে রয়েছে এদিকে, মুখ দেখা যাচ্ছে না। ঘরের এই কোণে হ্যারিকেনের সামান্য আলো ছাড়া আর কোনো আলোর লেশমাত্র নেই। চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার। একটু এগিয়ে গিয়ে কাছ থেকে দেখ, ভয় পাস না। শেখরবাবু হারানের কনুই ধরে সামনে এগিয়ে দিলেন। ধীরে ধীরে চোখ সয়ে আসছে অপর্যাপ্ত আলোতে। হ্যারিকেনের আলোয় যেটুকু বোঝা যায় তাতে হারান দেখল লোমশ প্রাণী বলে যাকে সে ভুল করেছিল সেটা আদতে একটা কালো কম্বল গোছের কিছু। একপাশে একটা শালপাতার থালাতে কিছু একটা খাবারের অবশিষ্ট। হাঁস মুরগির পালক, ছাল চামড়া, অভুক্ত অবশিষ্ট। পচা আষ্টে গন্ধে গা গুলিয়ে বমি উঠে এলো হারানের। ওয়াকটা মুখে হাত চেপে সামলালো বটে, কিন্তু শব্দটা চাপতে পারল না। একটা শব্দ বেরিয়ে এলো। প্রাণীটা এবার মুখ ফিরিয়ে হারানের দিকে চাইল। বিস্ময়ে হারানের বুক ফেটে আর্তনাদ বেরিয়ে এলো। হাহাকার করে উঠল সে। এ তো মানুষ! পিছন থেকে চাপা স্বর ভেসে এলো। চিনিস একে? দেখেছিস আগে? হারানের মুখের ভাষা হারিয়ে গেছে। সে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না, কেবল নিরুত্তর ঘাড় নাড়ল। বন্দি মানুষটা অপরিচ্ছন্ন, মুখময় দাড়িগোফের জঙ্গল, হাতে পায়ে লোহার বেড়ি পরিয়ে তাকে দেওয়ালের শিকলের সঙ্গে বাঁধা। পেছন থেকে খসখসে কণ্ঠে শেখর বললেন, ও বোবা হাবা, স্টেশনে শুয়ে থাকতো, কেউ খোঁজ রেখেছে? খেতে পেত না, ঝড়ে জলে কোন দিন মরে পড়ে থাকতো। আমি নিয়ে এসেছি, ট্রেনিং দিয়েছি, কাঁচা খাওয়া শিখে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারে না হারান। বিস্ময়াবিষ্ট দাঁড়িয়ে থাকে। বিস্ফারিত নেত্রে সে আঁতকে ওঠে। কাঁচা? সরীসৃপ শীতল কণ্ঠে উত্তর এলো। হ্যাঁ, এখনও নিজের খাবার নিজে জোগাড় করে নেয়। রাতে একবার বেরোয়, হাঁস মুরগি ছাগল ইঁদুর বেড়াল যা পায় এখানে এসে থাকে। পাকা ব্যবস্থা, ওকে আর হাত পাততে হবে না, ভালো পোষ মানিয়ে নিয়েছে। কিন্তু তাহলে মানুষ? হারানের বিস্ময়ের ঘোর কাটছে না। কত তো জন্তু জানোয়ার পুষে দেখলাম, কেউ থাকতে চায় না, সব পালায়। ক্ষুধার্ত মানুষের মতো ভালো কেউ পোষ মানে না রে। ভদ্রলোকের হিম শীতল উত্তর ঘরের ঘন অন্ধকারকে দোসর করে হারানকে চেপে ধরল। কিন্তু এ তো অন্যায়, এ তো পাপ, লোকে জানলে কি হবে? হারান উত্তেজিত কণ্ঠে উত্তর দিল। শেখরবাবুর শীতল কণ্ঠে এবার এক ক্রূর তীক্ষ্ণতা। কে জানাবে? তুই চেয়ে চিনতে হাত পেতে আর কতদিন চালাবি? এবার একটা পাকা ব্যবস্থা কর। বিদ্যুৎ স্পর্শে চমকে উঠল হারান। চকিতে পেছন ফিরল সে। চোখে মুখে বিস্ময়ের সাগর উপচে পড়ছে। শেখর বিশ্বাসের হাতে ধরা টর্চের আলোয় হারান দেখতে পেল তিনি আর এক হাতে দোলাচ্ছেন একটা শিকলে বাঁধা বকলেস। মুখে তার নিষ্ঠুর হাসি। এ শেখর বিশ্বাস একদম অচেনা। মুখ ফুটে হারান শুধু বলতে পারে, দাদাবাবু।
জন্ম থেকেই একটা পায়ে জোর পায় না হারান, সোজা হয়ে হাঁটতে পারে না সেই কারণেই। ভগবানই তাকে খোঁড়া বানিয়ে এই জগতে পাঠিয়েছেন, কিন্তু আজ এক মুহূর্তের জন্য জন্মদেবতার সেই বঞ্চনা ভুলে ছিটকে বেরোতে চাইল সে, পারল না। সজোরে ধাক্কা দিল শেখরবাবুর গায়ে। টর্চটা তার হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গড়াতে লাগলো। টর্চে সেই এলোমেলো অপর্যাপ্ত আলোয় কিছুই স্পষ্ট দেখা গেল না, শুধু দুটো মানুষের ধস্তাধস্তির আওয়াজ, ধাতব ঘর্ষণ আর জান্তব চাপা গোঙানি শোনা গেল। পুরুষকণ্ঠে একটা চাপা আর্তনাদ শুরু হতেই রাতের নীরবতা খান খান করে আকস্মিক একটা শেয়াল খুব কাছ থেকে ডেকে উঠল। রাত তখন অনেকটাই গভীর, শীতের রাত। দুজন মানুষ হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে প্ল্যাটফর্মে উঠছে। ট্রেন ধরবে তারা। দুজনই বাইরে থেকে বরযাত্রী এসেছিল। পোশাক আশাক দেখেই স্পষ্ট বোঝা যায় এই অনাহুত প্রহরে ট্রেন ধরতে এসেছে তারা। প্ল্যাটফর্মে উঠে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। প্রথম ব্যক্তি খানিকটা হাঁপ ছেড়ে বলল, হো, তুমি ছিলে বলে ভরসা। আমি একা হলে বেরোতামই না এই এত রাতে। দিনকাল ভালো নয়, দিনে দিনে আরো খারাপ হচ্ছে। দ্বিতীয়জন হাঁটতে হাঁটতে জবাব দিল, সমতপুর এক্সপ্রেসটা সিগন্যাল না পেলে এখানেই 1 মিনিট ধরে। মেয়ের বাড়িটা তো দেখলে, এই শীতে কোথায় শুতে বলো? সাঁইথিয়া যখনই নামি চাপ নেই, আমার ঘরটা তো আছেই, এই সুযোগ কেউ ছাড়ে? কিন্তু যা শুনলাম ভায়া। দুজনেরই চোখে মুখে দুশ্চিন্তা এবং ভীতি স্পষ্ট। সে এবার জিজ্ঞেস করল, এই লাইনে গেল হপ্তার কেসটা শুনলে? হ্যাঁ। লাইনের ধারে বুড়ো অশ্বত্থ গাছটায় খলখল করে প্রহর ডাকে। সে লোকটা রেলে কাটা পড়লো তো? ঠিক জানি না, সাঁইথিয়ার জিআরপিরা পরিষ্কার করে কিছু তো বললো না। তারপর থেকেই তো যাক, রাত বিরেতে ওসব কথা থাক। দ্বিতীয় ব্যক্তিটি শীতের চাদরটা গায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। প্রথমজন ফ্যাকাশে মুখে গলা নামিয়ে প্রশ্ন করল, এখানকারই লোক নাকি? নাম তো বললো ভবেশ দাস, এখানেই কোথায় যেন কাজ করত। তারা জানতে পারে না তাদের দৃষ্টির সম্পূর্ণ বাইরে প্ল্যাটফর্মের আরেক প্রান্তে তখন এসে দাঁড়িয়েছে এক মূর্তি। তার সারা শরীর কালো কম্বলে আষ্টে পৃষ্ঠে জড়ানো। চাঁদের ঘোলাটে আলোয় মুখ স্পষ্ট দেখা যায় না। রাতচরা পাখিরা চঞ্চল হয়ে উঠেছে। এক চাপা জান্তব গোঙানি শীতের কনকনে হাওয়ায় মিশে যেতে থাকে। আমরা লক্ষ্য করি সেই মূর্তির হাতে ধরা একটা হ্যারিকেন উত্তরে হাওয়ায় ধীরে ধীরে জ্বলছে। অন্ধকার স্টেশনটাতে টিমটিম করে একটাই আলো জ্বলছিল। হাঁটতে হাঁটতে সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছিল মানুষ দুটো। আলোর তলায় তারা এসে দাঁড়াতেই চতুর্দিক থেকে ভীষণ হুক্কা হুয়া রব উঠল। দপ করে বন্ধ হয়ে গেল বাল্বখানা। আশপাশ থেকে ভীষণ শেয়ালের হাঁক যেন দ্রুত ঘিরে নিচ্ছে ওদের। খচমচ খচমচ দ্রুত পায়ের শব্দ জেগেছে স্টেশনে। ভারী আঁশটে বাতাস স্টেশন চত্বরে মেঘের মতো নেমে এসেছে। স্টেশন মাস্টারের ঘর লক্ষ্য করে দৌড় দিল দুজনে। কেউ কারোর হাত ছাড়েনি। স্টেশন মাস্টার দরজা বন্ধ করে শুয়ে পড়েছে অনেকক্ষণ। দরজা সে খুলবে না। আজকের সমতপুর কুয়াশার জন্য বাতিল। তার আজ আর কোনো কাজ নেই। অসহায় মানুষ দুটো বন্ধ দরজায় বারংবার করাঘাত করে চলল। পেছনে সেই করাল সমন দৌড়ে আসছে। অ্যাংলো সুইজের ঘড়িটা ভেঙে গুঁড়িয়ে গেল দরজায় লেগে। পদশব্দ ক্রমশই স্পষ্ট হচ্ছে। রাতের প্রিন্টটা নিয়ে বসার সময় একটা অদ্ভুত খবর চোখে পড়তেই নড়ে চড়ে বসল অনিমেষ। স্থানীয় এক প্রতিবেদক খবরটি পাঠিয়েছেন। বীরভূমের ঘটসুন্দরী গ্রামে ও তার আশেপাশের এলাকায় এক অজানা ত্রাস দেখা দিয়েছে।
কোনো এক অজ্ঞাত পরিচয় প্রাণীর আতঙ্কে দুজন মানুষ গতকাল গভীর রাতে রেল লাইনে পড়ে গুরুতরভাবে জখম হয়েছেন। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। দুজনকেই স্টেশন মাস্টার সংজ্ঞাহীন অবস্থায় রেল লাইনের ওপর পড়ে থাকতে দেখেন। গতকাল সমতপুর এক্সপ্রেস রাতে বাতিল থাকায় দুজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। স্থানীয় বাসিন্দাদের মতে হাড়কোল নামক কোনো অপদেবতা নাকি ফিরে এসেছে। অপদেবতা হাড়কোলের কিংবদন্তি এই অঞ্চলগুলিতে প্রাচীন, তবে হাড়কোলের বাস্তবিক কোনো অস্তিত্ব নেই বলেই মনে করা হয়। রণপুর জঙ্গলের কোনো হিংস্র প্রাণী লোকালয়ে চলে এসেছে বলে সন্দেহ করছেন প্রাণী বিশেষজ্ঞরা। এতক্ষণ আপনি শুনছিলেন পোষ্য, রচনা তমগ্ন নস্কর। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল পার্থ, আর্য, নীল, ইন্দ্রনীল, সৌমদ্বীপ, সৌরভ এবং শঙ্খ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল সৃজা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য ও রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আগামী পর্বে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সাথে আবার দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।